শুভ কথায় শুভ চিন্তায় সহৃদয়ে সম্ভাষণ। এসো অতিথি করি বরণ, আজ খুশি খুশি দিন। শুভ জীবন করি কামনা, অক্ষয় হোক এ স্মৃতি, অক্ষয় হোক এ স্মৃতিবন্ধন, অক্ষয় হোক পুনর্মিলন। আজকে ভীষণ একটি সুন্দর অনুষ্ঠান, যদিও টক শো, বাট আমি মনে করছি না যে ৯০-এর বন্ধুরা মিলে শুধু টক নিয়ে আলোচনা করব। মিষ্টি থাকবে, ঝাল থাকবে, সবই থাকবে। সারা বাংলাদেশ থেকে ৯০-এর বন্ধনে আমরা বিনি সুতোই এক সূত্রে বেঁধে আছি। আর তারই সূত্র ধরে আজকে আমরা বিভিন্ন গ্রুপের ৯০-এর বন্ধনের বন্ধুরা একত্রিত হয়েছি। আজকে একটি চমৎকার আলোচনা হবে এসএসসির ৯০-এর বন্ধুদের প্রতি আমাদের প্রত্যাশা এবং করণীয় কি। আমাদের বিভিন্ন গ্রুপের অ্যাডমিন বন্ধু এবং আরো সব বন্ধুরা আছেন, সদস্য বন্ধু, তারাও সবাই আলোচনায় অংশগ্রহণ করবেন। আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে যে সমস্ত বন্ধুরা আমাদের আজকে অংশগ্রহণ করছেন আছেন রাশিদুল ইসলাম সজল, উপদেষ্টা ৯০-এর বন্ধনের রাজশাহী; মহিবুল রহমান, অ্যাডমিন সারা বাংলা ৯০; সাজ্জাদুর রহমান খান, অ্যাডমিন প্রজন্ম বাংলা ৯০; এনায়েত হোসেন, অ্যাডমিন প্যানেল সদস্য ব্যাকবেঞ্চার ৯০; আমিনুল শামীম আমিনুল শামীম, অ্যাডমিন সারা বাংলা ৯০-এর আড্ডা। আমি বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আসলে আমাদের বন্ধুরা আলোচক হিসেবে এসেছেন, বেশ কিছু কথা হবে। যদিও মানে আমরা অনেককেই অনেকভাবে জানি, অনেকভাবে শুনি, কিন্তু আজকে আমরা সব বন্ধুরা বেশ কিছু বিষয় নিয়ে একসাথে অনেক কিছু জানতে পারবো, শুনতে পারবো, বুঝতে পারবো এবং সকলের মতামত জানতে পারবো। আমি স্বাগত জানাচ্ছি আমাদের বন্ধুদের আজকের এই অনুষ্ঠানে। বন্ধুরা যারা আলোচক হিসেবে আছো, তোমরা প্রত্যেকে নিজের নিজের পরিচয় একবার নিজের মতো করে দিয়ে দাও। কে কোথায় আছো, কি অবস্থায় আছো, কে কোন পেশার সাথে জড়িয়ে আছো। বন্ধু, প্রথমে যে কোনো একজন বন্ধুকে দিয়ে শুরু করো। এনায়েত, তুমি শুরু করো। পর্যায়ক্রমে যে বন্ধুরা আছো তোমাদের পরিচয় দাও। ধন্যবাদ আফরোজা আজিজ মুন্নি সুন্দর পরিচালনার জন্য, এবং আজকে আমাকে এখানে তোমরা আমন্ত্রণ জানানোর জন্য এই ৯০-এর বন্ধু রাজশাহী গ্রুপকে আন্তরিক ধন্যবাদ এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা। আমার নাম এনায়েত হোসেন, আমার বাড়ি বৃহত্তর ফরিদপুর ডিস্ট্রিক্ট। আমি পেশায় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসা। আর লেখাপড়া ফরিদপুরের রাজন্য কলেজে করেছি। আমার এক মেয়ে, এক ছেলে, এবং আমি আমার ওয়াইফ সহ আমরা পরিবারে ৪ জন। তো তোমাদের এখানে এই গ্রুপে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরে আবার কথা হবে। ধন্যবাদ বন্ধু এনায়েত হোসেন। এরপরে আমরা আমিনুল শামীমের কাছে যাই। বন্ধু, তোমাকে আচ্ছা, আমিনুল শামীমকে বোধহয় আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। মহিবুর রহমান আছেন আমাদের সাথে, অ্যাডমিন সারা বাংলা। বন্ধু, তোমার পরিচয় দাও তোমার মতো করে। বন্ধু মহিবুর রহমান, তোমার মিউট করা আছে বোধহয়, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। ওকে, সরি। ধন্যবাদ মুন্নি এবং ৯০-এর বন্ধনে রাজশাহী এই গ্রুপকে। রাজশাহী মূলত আমার বিভাগ, যদিও বর্তমানে আমার বিভাগ রংপুর। তো রাজশাহী বিভাগ থেকে আমরা যখন এসএসসি পাস করি তখন আমার বিভাগ ছিল রাজশাহী। তো কয়েকদিন আগে এই গ্রুপেরও আমি আবার মেম্বার হয়েছি। মানে যেহেতু রাজশাহী বিভাগের একটা গ্রুপ, এই গ্রুপের আমি মেম্বার হয়েছি। তো যাই হোক, আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি। আমি জব করি সিটি ব্যাংকে, হেড অফ এজেন্ট ব্যাংকিং হিসাবে আছি এখন সিটি ব্যাংকে, হেড অফিসেই বসি। আর বউ বাচ্চা সহ মোহাম্মদপুরে থাকি। আমার 2 মেয়ে, ক্লাস 10-এ পড়ে, আর 9-এ পড়ে, আর ক্লাস 7-এ পড়ে। আর আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ। এই হলো আমার পরিচয়। আর আমি আসলে
আমার ভালো লাগার মধ্যে সব বন্ধুদের সাথে মিলেমিশে অফিসের যত রকম ব্যস্ততা থাকুক, যেমন আমাদের এখানে আরেক বন্ধু আছে আমিনুল শামীম, ও আমার মতো ব্যাংকার। আমরা দুজনই মনে হয় একটু পিকুলিয়ার ব্যাংকারদের মধ্যে এই বন্ধুদের গ্রুপে এত সময় দিতে পারি। এটা একদম খুবই এক্সেপশনাল যে ব্যাংকাররা এত পরিমাণ ব্যস্ত থাকার পরও বন্ধুদের গ্রুপে এত বেশি বেশি সময় দিতে পারি। তো এটা আসলে খুবই রেয়ার। তো এখানে বলে রাখি যে এখানে যারা আছে সবাই আমার খুবই কাছের বন্ধু। তো এখানে আরেকজন আছে, নাম দেখতেছি সজন। সজন এ হলো আমার একদম বাল্য বন্ধু, ছোট্টবেলার বন্ধু। হ্যাঁ, তো ওর সাথে খুবই একটা মজার ঘটনা। আমি যদিও আমার পর্ব আসলে কথা বলার, বাট এই কথা এক্ষুনি না বলে পারতেছি না। তো ওর সাথে আমার 2019, রাইট দোস্ত? 2019 তো না, 19 সালে দেখা হয়েছে। 1987 এর পর। হ্যাঁ, তো এতদিন কোনোভাবেই ওর চেহারাও দেখিনি, ফেসবুকে ওর সাথে অ্যাড ছিল না, কোনোভাবেই ওর চেহারা দেখি নাই। বাট খুবই সারপ্রাইজিংলি ওকে আমি একজন নিয়ে আসছে বলতো এটাকে, আমি সাথে সাথে বলতে পারছি সজন। মানে এই সজন আমার এখানে আছে আর কি। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। তোমাকে স্বাগত, ধন্যবাদ। আমরা এবার আমিনুল শামীমের কাছে আসি। বন্ধু, তোমার পরিচয় দাও। আমি অলরেডি মুহিব বলে দিয়েছে যে আমি ব্যাংকে চাকরি করছি। তো আসলেই সত্যি কথা যে ব্যাংকে চাকরি করাতে যে ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মধ্যে আমরা এই ধরনের একটা গ্রুপের সাথে আছি, এটা অনেক একটা বড় ব্যাপার। তো আমার পরিচয়টা দিই, আমি আমিনুল শামীম। আমি এসএসসি পাশ করেছি ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল থেকে। তারপর আমি আমার কেরিয়ার শুরু করি সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে। তারপর ব্যাংকে জয়েন করার পরে ব্যাংকের আইটি ডিভিশনে জয়েন করি এবং সেই 2004 থেকে এ পর্যন্ত ব্যাংকই আছি। তো ব্যাংকের ব্যস্ততা অনেক থাকে, অনেক ব্যস্ততার মধ্যে বন্ধুদের সময় দেই। আর আমি আমার এক ছেলে এক মেয়ে, দুজনেই বেশ মানে কি বলবো, খুবই প্রফুল্ল থাকে সব সময় এবং আমাকে ঘিরে রাখে। তো সবাইকে নিয়ে আমি বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আমিনুল। আমরা যেন এভাবে আমাদের ছেলে মেয়ে সংসার নিয়ে আনন্দে কাটাতে পারি, সবসময় এই প্রত্যাশা। সৃষ্টিকর্তার কাছে এটাই আমাদের চাওয়া, এখন তো আমাদের এটাই চাওয়া। বন্ধু সজন, দেখতে পাচ্ছি লাল শার্ট পরে 90-এর কাছে একদম চিরতরুণ। বন্ধু সজন, তুমি তোমার কথা বলো, তোমার কথা শুনতে চাই। তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি 10-15 মিনিট। সো নাইস অফ ইউ মুন্নি। আসসালামু আলাইকুম। আমার বন্ধু এখানে তুমি সহ আরেক। তো মহিবের কথা ধরেই বলি যে ও যেটা বলছিল যে আমরা আমরা একসাথে ঠাকুরগাঁ জেলা স্কুলে লেখাপড়া করেছি 1987। সে কি সাংঘাতিক পরিমাণ মেধাবী, তো বোর্ড স্ট্যান্ড এমনি ফোর্ট হয় না। এক ঝলকে প্রায় 35 বছর পরে দেখা যে আমার নাম কি, তো আমাকে ওরা রাশেদুল বলে, আমার নাম রাশেদুল ইসলাম সজন। এই হচ্ছে আমাদের মহিবুলের মেধার গল্প। ক্যাপাসিটি না থাকলে আসলে হয় না। আর এই ক্যাপাসিটি আর একটা প্রমাণ সে এখনো স্বাক্ষর রাখছে। সারা বাংলা 90-এর অ্যাডমিন, আমি তো ভাই ভয় পাচ্ছি কথা বলতে। এতগুলো অ্যাডমিন, সারা বাংলা 90-এর অ্যাডমিন, ব্যাক বেঞ্চারের অ্যাডমিন, তারপরে নবল ক্লাবের অ্যাডমিন, আমি ক্ষুদ্র এক মানে আটিসরার গাছ এখন কথা বলছি তোমাদের সাথে। However, বন্ধু আমার পরিচয় হচ্ছে, আমি তো 90-তে এসএসসি করলাম, ইন্টারমিডিয়েট 92 রাজশাহী কলেজ। পরবর্তীতে সৈনিক জীবনে প্রবেশ, সেনাবাহিনী কমিশনে জয়েন করি 1994-এ। সেখান থেকে কিছুদিন পরেই আমি পরবর্তী সময়ে আমার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট ঘটেছে
বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। বর্তমানে কাজ করছি পদ্মা সেতু প্রকল্প, এটার নিরাপত্তা উপদেষ্টা পদে। এর বাইরে ইকুইটি একটি ফার্ম আছে। এই হচ্ছে পেশাগত জীবনের। আর পারিবারিক জীবনে আমার 2 সন্তান, 1 কন্যা। ওরা প্রথম ঠিক ক্লাস 10 এ পড়ে রাজুকে, পরে পড়াশোনা। বউ একটা, আর সে হাউসওয়াইফ। এই পর্যন্ত আমার সম্পর্কে। রাজশাহীর ছেলে, থাকছি ঢাকা উত্তরা। ধন্যবাদ বন্ধু। তোমার এখন আমাদের মধ্যে আমাদের সাজ্জাদুর রহমান খান বন্ধু মানে এখনো এসে পৌঁছাননি, হয়তো এসে পৌঁছাবে সে প্রত্যাশা রাখছি। আমাদের মাঝে যে 4 জন বন্ধুকে এখন দেখতে পাচ্ছি, আমি 90 বন্ধনের রাজশাহী গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা শুভকামনা। আমরা পরবর্তী কিছুক্ষণ একসাথে অনেকক্ষণ সময় কাটাবো, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, গল্প হবে, আড্ডা হবে। তার আগে বলে নিই, আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবার দায়িত্ব ছিল আমাদের খুব প্রিয় বন্ধু আনোয়ার হোসেন বাবুর। পারিবারিক কোনো কারণবশত আজকে অনুষ্ঠানটি বাবু পরিচালনা করতে বা সঞ্চালনা করতে পারছে না। সেই জায়গায় আমি আফরোজা আজিজ মুন্নি, রাজশাহী থেকে। আমি একটা কলেজে পড়াই, বাংলা পড়াই। তো আশা করি এই সময়টুকু জুড়ে আমি থাকবো, বন্ধুদের সাথে ভালো লাগবে। আর আমাদের এই 90 বন্ধনের রাজশাহীর এই গ্রুপটির মানে নেপথ্যে যারা কাজ করেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি না জানিয়ে পারি না। প্রতি মুহূর্তে আমি ভাবি যে এরা এত বুদ্ধি পায় কোথা থেকে। বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, ভীষণ রকমের ভালো লাগা। বাচ্চাদের পরিবার নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম। আজকে যে প্রোগ্রামটি হতে চলেছে একটা মানে আমি মনে করি যে খুব মাইল ফলক হয়ে থাকবে প্রোগ্রামটি। আমি সে সমস্ত আমাদের বন্ধুদের যারা নেপথ্যে কাজ করছে, মিলন, বাবু, পলাশ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা উপদেষ্টা হিসেবে কাজ করেন তাদের সকলের প্রতি রইল শুভকামনা, কৃতজ্ঞতা, ভালো লাগা, ভালোবাসা। সব বন্ধুরা ভালো থেকো যে যেখানে আছো। সেই সাথে আমি জানাচ্ছি সারা বাংলাদেশের 90 বন্ধনে যে সমস্ত বন্ধুরা জড়িয়ে আছো, ছড়িয়ে ছিটিয়ে আছো, সারা বাংলাদেশের যে প্রান্তে যেখানে আছো না কেন, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্ব ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। বন্ধুরা, আজকে আমরা যে মানে টক শোয়ে আসছি যে বিষয়গুলো নিয়ে, তার মধ্যে আমার জানবার বিষয় যে আমরা যে 90 বন্ধুরা আজকে একত্রিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাডমিন আছেন বন্ধুরা আমাদের, তারপরে হচ্ছেন যে বিভিন্ন মানে উপদেষ্টা আছেন আমাদের রাসেদুল ইসলাম সজল, 90 বন্ধনের রাজশাহী অ্যাডমিন, সারা বাংলা 90, তারপরে আছেন অ্যাডমিন প্যানেল সদস্য ব্যাকবেঞ্চার 90, অ্যাডমিন সারা বাংলা 90, 90 আড্ডা। আমাদের এই বন্ধুদের কাছে আমার জানবার বিষয় হচ্ছে যে একজন বন্ধুর যে সাধারণ চিন্তা থাকে যে আসলে আমরা 90 সালে পাশ করেছি, আমরা সবাই জানি, কিন্তু আমরা গ্রুপের সদস্য হচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। এখন যে একজন বন্ধু 90 সালে পাশ করেছে জন্যই কি আমরা কোনো একটা গ্রুপের সাথে জড়িত হচ্ছি সেই আকাঙ্ক্ষা থেকে যে আমার এই বন্ধুটির সাথে আমার যোগাযোগ হবে, বন্ধুরা আছে জন্যই আমি সেখানে, নাকি যে এই বন্ধুত্ব বাড়ার সাথে সাথে কি এখানে আমাদের এই গ্রুপে যোগ দেওয়ার সাথে কি ধরনের প্রয়োজনীয়তা আছে বলে তোমরা মনে করো? তোমাদের চিন্তাটা কি যে 90 যে বন্ধুরা পাশ করেছে একসাথে সে বন্ধুরা শুধু গ্রুপে আড্ডা দিব বলেই, নাকি আসলে আমাদের কোনো প্রয়োজন আছে গ্রুপগুলো থাকবার বা একসাথে এক হবার? বন্ধুরা তোমরা পর্যায়ক্রমে তোমাদের অভিমত তোমাদের মতো করে বলতে থাকো। বন্ধু এনায়েত, তোমাকে দিয়ে শুরু করি বা সজল, যে যার ভালো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, একজন বন্ধু শুরু করো, না হলে হয়তো ভাববে বন্ধুরা যে আমি বলবো না, সে বলবে আগে। অসুবিধা নেই, সজল তুমি দিয়ে শুরু হোক। আসলে 90 তো একটি মাইল ফলক, একটা একটা সন আমরা বলতে পারি। 90-এর দশকে কিছু আসলে অনেক কিছু ঘটেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে। তো আমরা সেই অগ্নিঝরা 71 দেখি নাই, কিন্তু আমরা 90 দেখেছি। আর এই 90-এ যারা আমরা ওই সময় লেখাপড়া করে বিভিন্ন স্কুল কলেজে অতিক্রম মানে পড়াশোনা করলাম, এরা আসলেও এক একজন স্টার, মানে আকাশে যে নক্ষত্র থাকে, এরা ক্ষেত্রে এই গ্রুপের সদস্যরা, এই গ্রুপের আমাদের বন্ধুরা, তারা বিভিন্ন জায়গায় সপ্রতিভ। আর একত্র যে আমরা হলাম
সেই একত্র করতে যিনি করলেন, আমি তাকে আজকে স্মরণ করছি, ধনঞ্জয়, সারা বাংলা 90-এর সেলিনা। তারা কিন্তু আসলে এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিল। সমমনা সমবয়সী একই বয়সের মানুষজন একই মনের ধারক এবং বাহক হবে, তাদের মধ্যে পিয়ার গ্রুপ তো ওখান থেকেই তৈরি হয়। সেই জায়গা থেকেই আমি বলি যে আজকে সারা বাংলা 90 থেকে পরবর্তী সময়ে আরো কিছু ছোট ছোট গ্রুপ তৈরি হলো, ব্যাক ভেঞ্চার, তারপরে সারা বাংলা ক্লাব, আরেকটি, এই যে আরো আরো বেশ কিছু গ্রুপ তৈরি হলো। তো এই অ্যাপ্রোচটাকেও আমি মানে পজিটিভ অ্যাপ্রোচ মনে করি, এটা আমি অপটিমিস্টিক হইতে দেখতে চাই। তখন আরো কিছু সমমনা গ্রুপ একত্রে হয়ে গেল এবং তারা তাদের ক্ষেত্রে যেখানে যতটুকু প্রয়োজন বন্ধুদের জন্য করা, বন্ধুদের সান্নিধ্যে আসা, তাদের যে মনস্তাত্ত্বিক যে মেলবন্ধন সেগুলো স্থাপিত। তারা একে অপরের সঙ্গে দেখা করতে, আড্ডা দিতে, এই যে চায়ের কাপে আড্ডার ঝড়, আমি তো এমন একটি সপ্তাহ দেখি না যে সপ্তাহে ঢাকা শহরে কোনো না কোনো একটি গ্রুপ তারা একত্র হচ্ছে। তাতে কি হচ্ছে, তাদের আমাদের নগর জীবনের অথবা আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং আমাদের চাকরিগত বা পেশাগত জীবনের যে স্ট্রেস, সেই স্ট্রেসটা কিন্তু আমরা শেয়ার করছি। এতে ওভারঅল আমাদের, আমি আমি প্রথম কথাটি বলবো, আমি মানসিকভাবে ভালো থাকছি। এই প্রিয় বন্ধুর মুখ যখন দেখা হয় তখন আসলে অনেক কষ্টই দূরীভূত হয়ে যায়। তো আমাদের নগর জীবন বা আমাদের পেশাগত জীবন আমাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছে যে আমাদের এই স্ট্রেস ম্যানেজমেন্টের একটা চমৎকার রিলিফ টুলস হচ্ছে আমাদের এই গ্রুপগুলো, আমাদের এই 90-এর প্ল্যাটফর্মটি। এর সাথে দেখা যাচ্ছে যে তারা এর বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডে তারা সংযুক্ত হয়েছে, সমাজ হিতৈষী অনেক কর্মকাণ্ড করছে, বন্ধুদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন বিষয়ে তারা শেয়ারিং করছে যে যার যার আইডিয়া গুলো। যেমন আমি বলি যে আমাদের বেশ কিছু ক্ষুদ্র উদ্যোক্তা আছে, যেমন তুমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, একটা বিষয় নিয়ে কাজ করছো। তখন আমাদের 90-এর বন্ধনে আরো কিছু আমাদের বন্ধুরা আছে, যেমন জ্যোতি, দিলরুবা, তালহা। তখন তোমরা ওই এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের আইডিয়া গুলো কিন্তু শেয়ার করছো, ওই রিলেটেড। ঠিক একইভাবে আমাদের অন্যান্য ব্যাংকার ফ্রেন্ডরা যে যেখানে আছে, মহি একটা জায়গায় আছে, নায়াত একটি জায়গায় আছে, তো অনেকদিন তো দেখা নাই, পরিচয় মানে যোগাযোগ গুলো ছিল না, তো তারা কিন্তু তাদের এই ক্যারিয়ার পাথের সন্ধান গুলো এখান থেকে পাচ্ছে। তো আমি বলবো যে এই 90 থেকে পাওয়া হচ্ছে বহু মাত্রিক, এটা একটি মাত্রায় শুধু বললে হবে না। আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আমি মানসিক দিক থেকে শুরু করে আস্তে আস্তে আবার পেশাগত দিকের কথাও বলছি, এবং সর্বোপরি তো সামাজিক একটি বন্ধন তৈরি হচ্ছেই, এবং আমাদের মধ্যে দায়িত্বশীলতা, একে অপরের প্রতি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দায়িত্বশীল হয়ে উঠছি, বন্ধুদের প্রতি দায়িত্বশীল মানে বলতে চাচ্ছি যে আমরা কমিটেড হয়ে উঠছি। তো এভাবে চলুক, হাঁটি হাঁটি পা করে আমার মনে হয় যে বছর 2 বা 3 হয়ে গেল, সামনের দিনে আমাদের আরো প্রত্যাশা বাড়ছে, কেননা এত মেধাবী মুখ, এত, আমি প্রথমে বলছিলাম যে এরা এক একজন বটবৃক্ষ, তো সেই বটবৃক্ষদের কাছ থেকে তো আমাদের সাধারণ বন্ধুদের প্রত্যাশা আরো বেশি থাকবে। তো আমি আশা করি যে যত দিন যাবে আমরা আরো বেশি একে অপরের পরিপূরক হয়ে উঠবো এবং আমাদের যাত্রা আরো বেশি সাফল্যমণ্ডিত হবে। আমি এই পর্যন্ত আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ সজল, খুব সুন্দর মূল্যবান কথা বলবার জন্য। আসলে আমাদের 90-এর বন্ধনে অনেক বটবৃক্ষ আছে, আসলে বহুমাত্রিক প্রতিভার অনেক বন্ধুদের আমরা পেয়েছি। বন্ধুরা, আমরা আসলে কৃতজ্ঞ সমস্ত বন্ধুদের কাছে। আমরা যদি একে অপরের কাছে এগিয়ে আসতে পারি পর্যায়ক্রমে, সেটা আরো বেশি ভালো লাগার জায়গা হবে। আমি এখন যেতে চাইছি এনায়েত হোসেন, তুমি বলো যে আসলে তোমার অভিমত কি এই আলোকে, স্বজনের কথা বেশ ধরে। না, প্রশ্ন তো একটা, কিন্তু কথা অনেক, যে কারণে স্বজন যে সুন্দর করে কথা বলে গেল, আমার তেমন বলার কিছু নাই। তবে একটা জিনিস হলো 90, সত্যি আমরা 90-এর কথা মনে আসলে অনেক কিছু মনে হয়। তার মধ্যে আমাদের যে সংগ্রাম, ওই বছর পরীক্ষায় পাশ করা,
সর্বনিম্ন পার্সেন্টেজ পাস করলাম আমরা, এবং তার মধ্যে থেকে যে মানুষগুলো এই সারা বাংলা ব্যাকবেঞ্চার, সারা বাংলা আড্ডা, প্রজন্ম, উই হ্যাভ লট অফ গ্রুপ, বাট উই আর অল ইউনাইটেড, আই শুড সে। এবং আমরা একে অপরকে এত সুন্দর করে জানতে পেরেছি এই গ্রুপগুলো হওয়ার কারণে। সত্যি কথা, করোনা আমাদেরকে অনেক কিছু শিখাইছে, অনেক কিছু হারিয়েছি আমরা, আবার এত বেশি কিছু পেয়েছি। স্পেশালি সারা পৃথিবীতে আমাদের এই 90 বন্ধুদের, বিশাল বিশাল এক প্রতিভাবান বন্ধুদের আবির্ভাব এই অনলাইন যুগে ঢোকার কারণে এবং এই গ্রুপগুলো হওয়ার কারণে। আমি সত্যি কৃতজ্ঞ এই কারণে যে যারা এই গ্রুপগুলো প্রথম থেকে শুরু করেছে তাদের প্রতি, এবং এখন পর্যন্ত যারা অনেক কষ্ট, অনেক ধৈর্য এবং পারিবারিক, ব্যবসায়িক, চাকরি, কাজের বাইরে যারা এই গ্রুপগুলোকে চালিয়ে যাচ্ছে অনেক কষ্টে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা এই গ্রুপে যেভাবেই থাকি না কেন, কিন্তু আমরা একে অপরের সাথে পরিচিতি, একে অপরের সাথে জানাশোনা। আজকেও দেখো এই লাইভে এসে আজকেও আমি ব্যক্তিগতভাবে 4 জন থেকে 5 জন বন্ধুদের সাথে নতুন ভাবে পরিচিত হলাম। মুহিবের সাথে আমার আগের পরিচয়, বাট এছাড়া এখানে যারা আছে স্বজন, শামীম, তুমি, মুন্নি, এবং এর আগে ছিল পলাশ, এদের সাথে আমার আজকে পরিচয়। তো আজকেই আমি মুগ্ধ এই কারণে যে তোমাদের মতো এত ভালো ভালো বন্ধুদের সাথে এইভাবে একটা লাইভে এসে তোমাদের সাথে কথা বলছি। এটাই আমাদের বিরাট পাওয়া এই 90 বন্ধুদের। অনুভূতিটা প্রকাশ করতে গেলে অনেক সময় লাগে, অনুভূতিটা অনেক বেশি, আবেগ অনেক বেশি। আবেগটাকে আমরা সত্যি ধরে রাখা খুব মুশকিল। যখন কোনো বন্ধুদের আড্ডা হয় সরাসরি, যখন কোনো প্রোগ্রাম হয়, আমি হয়তো আমার কাজের কারণে অনেক জায়গায় যেতে পারি না, কিন্তু আমি খুব প্রাউড ফিল করি যে আমরা উই আর স্টিল ইয়াং পিপল। যে 90 আজকে এখানে তোমাদের প্রশ্নের মধ্যে আছে 45 বছর। আই ডোন্ট ফিল যে আমরা 45 বছর বয়স। আই নেভার ফিল। আমি যখন আমাদের বন্ধুদের সাথে মিশি, আমি বিশ্বাস করো আমার মনে হয় যে আমি এই সেই 90, 92, 96 এরকমই চলছে আমাদের মাঝে। এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য দেখো আজকে এক একজন এক এক জায়গায় বিশাল ভাবে প্রতিষ্ঠিত, কিন্তু আবার ভাগ্যক্রমে বলো, কাজের কারণে বলো, অনেকে অপ্রতিষ্ঠিত বন্ধুও আছে আমাদের, তাদের সাথেও আমরা মিশি একেবারেই খোলা মনে। এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমি সত্যি খুব ভাগ্যবান মনে করি 90-তে আমার এসএসসি পাস। এটা আই প্রাউড, আই ফিল রিয়েলি রিয়েলি প্রাউড। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকেও ধন্যবাদ। মানে আসলে বন্ধুদের জায়গা থেকে আমরা সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, এটাই স্বাভাবিক, এটাই তো বন্ধুত্ব। আমরা এবার যাব মহিবুর রহমান, বন্ধু মহিবুর রহমান, তোমার অনুভূতি জানাও বা তোমার অভিমত জানাও। ধন্যবাদ মুন্নি। স্বজন এবং এনায়েত যত ফর্মালি কথাবার্তা বললো, আমি এত ফর্মালি কথা বলতে পারি না। আমি খুবই একটা ইনফর্মাল মানুষ, মজা টজা করি। তো আবার আসলে পরিচয় দেওয়ার সময় আমার ঠাকুরগাঁ জেলা স্কুল প্লাস ঢাকা কলেজ প্লাস ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স, তো এই 3টা সার্কেলের বন্ধু দিয়ে চারিপাশে আমার সারাউন্ডেড, প্রচন্ড আড্ডাবাজ। আমি এদেরকে নিয়ে প্রচুর সময় কাটিয়ে অনেক মজা করি। তারপর যখন সারা বাংলা বা আমাদের 90-এর গ্রুপগুলো হওয়া শুরু করলো, তখন এসে আরো এত বন্ধুর সাথে পরিচয় হওয়ার পর আমার বন্ধুত্বের যে একটা স্থান হৃদয়ে, সেটা বিশাল আরো মনে হয় বড় হয়ে গেল। মানে হয় কি, হৃদয়ে হার্টে যখন কিনা প্রেসার পড়ে, হার্ট নাকি বড় হয়ে যায় বা এই টাইপের কিছু, তা আমারও ঠিক এমনই মনে হয়। তো
এমনই পরিচিতির অবস্থা যে আজকে এখানে মুন্নি ছাড়া আমি সবাইকে চিনি, মানে এত বেশি পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগা, খুবই ভালো লাগা। আজকে আমরা এই 90-এর যে কোনো একটা যে কাউকে তো শুরু করতে হয়, তো হয়তো ধনঞ্জয় সেলিনা শুরু করেছে, তারপরেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে যেভাবে অ্যাক্টিভলি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, তো এটা আসলে চমৎকার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এনা যেরকম বলছিল যে আমাদের সত্যি সত্যি আমার কাছে মনে হয় যে আমাদের বয়সটা মনে হয় কমে আসতেছে, আসলেই কমে আসতেছে। আহ, আমি শামীম বা এনায়েত মানে যেই পরিমাণ সে গার্মেন্টস নিয়ে কাজ করে বা ইয়া করে, স্বজন প্রবাবলি একটু নিজের ভাব আছে, মালিক ভাব আছে, স্বজনের এঙ্গেজমেন্টটা কিছুটা হলেও ফাঁকি দিতে পারে। বাট বিশেষ করে আমি, শামীম এবং এনায়েত, আমাদের জীবনটা এত বেশি যান্ত্রিক, এত বেশি ব্যস্ত থাকি আমরা অফিসে, মানে অফিসের লোকজন যদি দেখে এরকম বন্ধুদের সাথে আড্ডা দেই বা এরকম আমি করি, ওটা তারা চিন্তা করতে পারে না আসলে আমাদেরকে দেখে যে আমরা আসলে এত সবের পরও এই অ্যাডমিন প্যানেলে আছি, বন্ধুদের পোস্ট অ্যাপ্রুভ করি, আবার অফিসে খুব এমডির সাথে মিটিং করতেছি, এমন সময় মেসেজ দিতেছে, ফোন দিতেছে তারিখ আজিজ বা একজন দোস্ত আমার পোস্ট অ্যাপ্রুভ করস না কেন, বাট করতেছি খুব খুব ভালো লাগা থেকে, আদারওয়াইজ আসলেই সম্ভব হতো না। তো আমাদের এখন খুবই ভালো লাগে যে আমরা অনেকগুলো গ্রুপ হয়েছি, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয় এই জন্য যে আমরা যখন শুধুমাত্র সারা বাংলা বা এরকম একটা ইয়া ছিল, তখন একটা সবারই তো একটা লিমিটেশন থাকে। তো তারপরে ব্যাকবেঞ্চার ওদের বিশাল একটা, ওদিকে আরেকটা নতুন পরিধি, এদিকে আবার আড্ডা গ্রুপে একটা পরিধি, প্রজন্ম ওইদিকে আরেকটা পরিধি, এদিকে আবার প্রাণের বন্ধনে রাজশাহী বা চিটাগংয়ের গ্রুপগুলো আছে, আমাদের রংপুরেও গ্রুপ আছে। হ্যাঁ, তো এই যে একটা সারা দেশে বিভিন্ন ভাগে ভাগে উৎসব, এইটা আসলে ভাবতেই আমার ভালো লাগে। আমার কিন্তু মানে অনেকগুলো গ্রুপ হওয়াতে আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না, আমার কাছে খুবই ভালো মনে হয়। চারিপাশে উৎসবের একটা পরিবেশ, হ্যাঁ, এটা আমি খুবই এনজয় করি। ডেফিনেটলি এই উৎসবের কারণে আমরা জানি না আল্লাহ তাআলার ব্যাপার, যে যতদিন একটা মানুষ বাঁচে ততদিনই হয়তো বাঁচবে, কিন্তু আমার মনে হচ্ছে আমরা একদিন দুই দিন হলেও বেশি বাঁচবো। এই উৎসবগুলোর উপলক্ষ আমরাই তৈরি করেছি। ধন্যবাদ যারা তৈরি করেছে, ধন্যবাদ যারা আমরা এগুলোর সাথে জড়িত আছি, ধন্যবাদ যেসব বন্ধু এসবের সাথে ওতপ্রোতভাবে বিভিন্নভাবে পোস্ট দিয়ে কমেন্ট করে, মানে খুব 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 ভালো লাগা। ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে। ধন্যবাদ বন্ধু মহিবুর রহমান, খুব সুন্দর বললে। আসলে আল্লাহ বোধহয় আমাদের তোমার সে দোয়া কবুল করুক, আমরা সবাই সে প্রার্থনায় করি আমরা যেন আরো বেশি দিন বন্ধুত্বের দাবি নিয়ে, ভালোবাসা নিয়ে বাঁচতে পারি, কিন্তু ভালো কাজে যেন বাঁচতে পারি, অন্তত ভালো মানুষের সেই বৈশিষ্ট্য নিয়ে যেন বাঁচতে পারি, এটুকুই প্রত্যাশা রাখি আল্লাহর কাছে, সবার দোয়া চাই। আমরা এবার আসবো আমাদের বন্ধু আমিনুল শামীমের কাছে। আমিনুল শামীম, তুমি তোমার অভিমত বলো। সবাই যেটা বললো, আর যেহেতু এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ দিয়ে আমাদের 90-এর বন্ধুত্ব স্টার্ট হয়েছে, তো ফেসবুকের একটা উদ্দেশ্য ছিল যে সোশ্যাল কানেক্টিভিটি বাড়ানো। তো ওইভাবেই আমরা ফেসবুকের ইউজার হলাম, আমরা ফেসবুকের অ্যাকাউন্ট খুললাম। আমাদের একটা প্রত্যাশা যে আমাদের সামাজিকভাবে আমরা প্রথমে কানেক্টেড হব, তারপরে একটা সময় দেখা গেল যে আমাদের অনেক পুরনো যে বন্ধু যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। কারোর সাথে হয়তো দেখা গেছে যে 20 বছর 25 বছর পরে আমাদের যোগাযোগ হচ্ছে। তো সেই জিনিসটারই, সেই ঢেউটারই একটা আঁচ লাগলো যে স্কুলের যে ফ্রেন্ডরা যারা আছে, মানে ব্যাক টু দ্য স্কুলের মতো, ঠিক ওইভাবে আমরা 90-এর একটা গ্রুপ হলো। গ্রুপ হওয়ার পরে আমাদের শুধুমাত্র আমার স্কুল না, সারা বাংলাদেশে ওই সময়ে 90-তে যারা পরীক্ষা দিয়েছে, যারা পাশ করেছে, তাদের মধ্যে একটা মেলবন্ধনের তৈরি হলো। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে কখনোই কিন্তু মনে হয় না, কোনো একটা প্রোগ্রামে গেলে মনে হয় না যে এই আজকেই পরিচয় হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একটা প্রোগ্রামে দেখা হলো, 10 মিনিট কথা হলো, মনে হলো যে আমি যে মডেল স্কুলে পড়তাম তার সাথে কথা হলো, সে হয়তো সে মুহিব ঠাকুরগা থেকে পড়াশোনা করে আসছে, স্কুলটা ঠাকুরগা ছিল, কিন্তু 10 মিনিট কথা বলার পরে মনে হলো কি না, মুহিব মনে হয় আমার সাথে মডেল স্কুলেই পড়তো। এই যে অনুভূতিটা,
এই অনুভূতিটা মারাত্মক আসলে। হ্যাঁ, প্রথম যখন সারা বাংলা 90 হলো, আমি দেখতাম যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে। তো ফার্স্ট আমি একটা প্রোগ্রামে গেলাম বেলি রোডে, আমার বাসা যেহেতু কাকরাইলে। তো ওই দিন যাওয়ার পরে আমার স্কুলের কেউ ছিল না, আমি একমাত্র মডেল স্কুলে ছিলাম, বাকি সবাই অন্য স্কুলের ছিল। তো এই যে তখনই আমি এটা ফিল করলাম যে আসলে আমার ওখানে 30-40 জন ছিল, সবাই কি মনে হচ্ছিল কি আমার মডেল স্কুলের, আমার আমার একবারে ক্লাস 5 থেকে 1 থেকে আমরা পড়তেছি। এই অনুভূতিটা কিন্তু মারাত্মক, খুবই মারাত্মক। এবং এই অনুভূতির প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন সময়, আমাদের বিভিন্ন বন্ধুরা অসুস্থ হয়েছে, বা বিভিন্ন বন্ধুর অন্য কোনো সমস্যা হয়েছে, প্রফেশনালি সমস্যা হয়েছে, সামাজিকভাবে সমস্যা হয়েছে। আমরা 90-এর বন্ধুরা কিন্তু এই বিভিন্ন ধরনের সমস্যার সময় আমরা কিন্তু এগিয়ে গেছি। এটার অনেকগুলা উদাহরণ আছে। এনায়েতের ক্যান্সার হলো, আমরা কিন্তু সবাই মিলে কিন্তু এনায়েতের পাশে দাঁড়িয়েছি। মালার ক্যান্সার আক্রান্ত হলো, আমরা মালার পাশে দাঁড়িয়েছি। তো এরকম আরো বহু উদাহরণ কিন্তু আছে। এই যে কানেক্টিভিটিটা কিন্তু একটা মানে একটা ভাইব যে ক্রিয়েট করে, সেটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি মনে করি যে আমাদের এই বন্ধন আস্তে আস্তে আরো দৃঢ় হবে। 2-3 বছর হলো আমাদের এই বন্ধন, আমি আশা করি এই বন্ধন দীর্ঘজীবী হোক, সবাই আমরা একসাথে থাকি। আর স্বজন যে কথাটা বললো যে স্ট্রেসের যে ব্যাপারটা, এটা আসলেই কিন্তু আমরা অনেকটুকু রিলিফ করতে পারি, কারণ আমাদের যে ব্যস্ত জীবন এখন, সে ব্যস্ত জীবনে আমরা যদি এইভাবে প্রাণ খুলে যে হাসতে পারি বা আড্ডা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্ট্রেসটা রিলিফ হয়ে যায়। তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং আমাদের মনের জন্য ভালো। দেখা যাবে যে আমরা হয়তো প্রোডাক্টিভিটি আমাদের বাড়বে। সমস্ত কিছু মিলিয়ে এই প্ল্যাটফর্মটা যদি আমরা কন্টিনিউ করি এবং আমরা যদি ভালো কিছু কাজের পরিকল্পনা করতে পারি, যদিও বয়সটা আমাদের ওরকম ভাবে সাপোর্ট করবে না বৃহত্তর কোনো পরিকল্পনার দিকে, তারপরেও এই আড্ডাটা কন্টিনিউ করার ব্যাপারটাই যদি আমরা সাস্টেইন করতে পারি, আমার মনে হচ্ছে যে এটার চাইতে ভালো আর কিছু হতে পারে না। আমি খুব বড় বেশি স্বপ্ন দেখতে চাই না, কারণ বয়সটা সাপোর্ট যেহেতু করবে না, আড্ডাটা নির্ভেজাল আড্ডাটা কন্টিনিউ করুক। আমার কাছে মনে হচ্ছে যে এই আড্ডার মধ্য দিয়েই বাঙালি অনেক কিছু করেছে, এবং এই আড্ডার মধ্য দিয়েই যতটুকু হয়, যতটুকু উপকার হয়, দ্যাটস এনাফ, এর বেশি দরকার নাই। আমি এটাই মনে করি, এই কানেক্টিভিটির থেকে আমরা যে বেনিফিটটা পাবো, এটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ধন্যবাদ বন্ধু শামীম, খুব সুন্দর বললে। আসলেই মানে বন্ধুদের মধ্যে যে আমাদের বন্ধন, সে বন্ধনে যে আনন্দ, এই আনন্দের আসলে এইটার সীমা নেই, অসীম। এই অসীমতার মধ্যেই আমরা বাঁচবো, ভালো থাকবো। তার আগে আমাদের বন্ধু হচ্ছে মহিবুর রহমান খুব সুন্দর কিছু কথা বলেছে, যেটা ভালো, মানে সব বন্ধুদের কথার মধ্যে তো চমৎকার চমৎকার সব তথ্য বেরিয়ে এসেছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট গ্রুপ গুলো হয়েছে, সেখান থেকে যে আনন্দ, বিভিন্ন সময় বিভিন্ন যে উৎসবগুলো হচ্ছে, আসলে বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু সৃষ্টি হয়। তেমনি 90-এর বিভিন্ন ছোট্ট ছোট্ট গ্রুপগুলো মিলেই তো আমরা একটা বড় পরিবার হয়ে গেছি। বিভিন্ন জায়গায় আনন্দ হচ্ছে, ছোট্ট ছোট্ট পরিসরে আনন্দ হচ্ছে। আমরা সব তথ্য পাচ্ছি, দেখছি, একজনের সাথে আরেকজন, এভাবে তো আমরা আসলে সংযুক্ত হচ্ছি। সকলের জন্য শুভকামনা। আমি বন্ধু পরের বিষয়টি জানতে চাই যে আমাদের বয়স বাড়ছে, এটা তো অস্বীকার করবার কিছু নেই। আর সেখান থেকে যে আমাদের ভাবনাটা, সেইখানে হচ্ছে যে মধ্য, মানে আমরা প্রায় মোটামুটি ভাবে মধ্য বয়সের কাছাকাছি। এই সময় এসে আমাদের বন্ধুদের সবাই কোনো না কোনো ভাবে একটা স্থিতিশীল অবস্থানে আছেন, আবার কেউ হয়তো প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারেননি। তো এই জায়গাটা থেকে বয়সের কারণে যে চিন্তার জায়গা থেকে যে ভিন্ন ধরনের যে চিন্তা বা তৈরি হচ্ছে, এই সময় বাকি জীবনে নিরাপত্তার কথা ভেবে এবং আমাদের বয়সের কথা ভেবে তোমরা যারা বিভিন্ন গ্রুপে আছো, তোমরা কি কিছু ভেবেছো যে আমাদের এই বন্ধুগুলোর, এই পিছিয়ে পড়া বন্ধু বা যারা ভাবতে পারছেন না, মানে নিজেকে নিয়ে এগোতে যে তাদের যে একটা ভেতরে জটিল, মানে জটিলতা বলবো এবং সংকীর্ণতা বলবো, এই জায়গা থেকে সেই বন্ধুগুলোকে বের করে আনবার জন্য আমরা বিভিন্ন গ্রুপ থেকে আমাদের অ্যাডমিন বন্ধুরা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? বন্ধু স্বজন, তুমি শুরু করো। আমরা পর্যায়ক্রমে এইভাবেই আসি, তাহলে বোধহয় সুবিধা হবে। না, আমার বন্ধু আমিনুল যেটা বলছিল, আসলে স্বপ্নটা ছোট 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 করে স্বপ্নটা আগে দেখা, বয়স তো এখন শেষ জানি, আমি হিমালয় পর্বত পারবো, কেউ
paradigm কিন্তু থাকে। তো তারপরেও তুমি যে দিকটা বলতে চাচ্ছ যে আমাদের যে বন্ধুরা পিছিয়ে পড়া হোক অথবা অন্য যেকোনো ক্ষেত্রে পিছিয়ে পড়া হোক, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে সহায়তা করি? তো সহায়তার একটি হচ্ছে যে জ্ঞান দিয়ে, অর্থাৎ কাউন্সেলিং করে, ইনফরমেশন শেয়ারিং করে। কেউ একটা, যেটা আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম, তুমি যে ট্র্যাকের বিজনেস করছো, সে ট্র্যাকে হয়তো বা আমাদের রংপুরের আরেকজন বান্ধবী ওই ট্র্যাকে বিজনেস করছে এবং সে হয়তো বা স্ট্রাগল করছে। তখন আমরা তাকে আসলে তাকে ইনফরমেশন শেয়ার করে তাকে ওই জায়গাটাতে হেল্প করতে পারি। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এখন হেলথ স্ট্যাটাস একটা ফ্যাক্টর। ৪৭-এর পরে কিন্তু আমরা, বা ৪৫-এর পরে আমরা খুবই ভালনারেবল, স্পেশালি বেশ কিছু হৃদরোগ জনিত ঝুঁকি বা অন্যান্য ঝুঁকিগুলোও আছে। আর মানসিক কিছু ঝুঁকিও তৈরি হচ্ছে। আজকাল আমরা মানসিক বিষণ্ণতায় কিন্তু ভুগি। তো এই যে চেঞ্জ, মানে শরীর এবং মনোবৃত্তীয় যে চেঞ্জটা আসছে, তো এই জায়গাগুলোতে মনস্তাত্ত্বিক ব্যাপারটা তো অলরেডি বললাম আমরা, যে আমরা যখন আড্ডার মধ্যে থাকবো, আমাদের সমমনা বন্ধুদের সাথে সময় কাটাবো, তখন একটা রিক্রিয়েশন তৈরি হবে এবং এটা আমাদের মনস্তাত্ত্বিক ভাবে অসম্ভব সহায়তা। তবে সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা আছে, এটাকে অস্বীকার করার উপায় নাই। যদিও এই সামাজিক দায়বদ্ধতা যখন আমরা পরিপূরণ করতে যাব, তখন আর্থিক বিষয়টা খুবই মানে সম্পর্কিত। এই আর্থিক জায়গাটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। মানে অনেক গ্রুপের যে বিভিন্ন রকম কি বলবো নেতিবাচক বক্তব্য আসে, উৎসাহ হারিয়ে যায়। কিন্তু সেটি করলে চলবে না। ওই চ্যালেঞ্জটি আমাদেরকে নিতে হবে। নিয়ে আমাদের একটি ফান্ড করতে হবে। আমি জানি বিষয়টা কেউ মানে কঠিন, তারপর একটা ফান্ড, অর্থ ছাড়া একটি ধাপ দেওয়া যায় না। তো আমাদের বন্ধুদেরকে, সেটা অসুস্থ হলে হোক অথবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে তার অর্থের কোনো প্রয়োজন যদি হয়, সেটি একটা ফান্ড রেজ করা যেতে পারে। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমি তো বলি যে মাহির মতো এরকম মেধাবী এবং সে এক ব্যাংকার এবং সে তো একটা পর্যবেক্ষক, আর তার নিউরনাল ফাংশনালিটিও অনেক বেশি। ঠিক আছে, সে মানে অনেক কিছু ম্যানেজ করতে পারে। তো আমি চাই এই সাহসী বন্ধুরা এই দায়িত্বটা নিক, আমাদের জন্য একটা ফান্ড তৈরি করুক আমাদের গ্রুপের জন্য, এবং সেখান থেকে আমরা যাতে আমাদের পিছিয়ে পড়া বন্ধুরা উপকৃত হতে পারে, এটা এটা হচ্ছে আমার একটা সাজেশন। আর একটা হচ্ছে একাডেমিক, আমাদের তো আর নিজেদের একাডেমিকলি মানে উপরে ওঠার কোনো জায়গা নেই, বাট আমাদের বাচ্চাদের তো দেখতে হবে, আমাদের নেক্সট জেনারেশন। সেটার জন্য আমাদের একটা একাডেমিক কাউন্সিলিং এর মতো একটা বডি থাকতে পারে, যারা আমাদের একাডেমিশিয়ান, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্রফেসর ফ্রেন্ডরা আছে, তারা এই জায়গাটাতে কাজ করে। আসলে এই ছোট করে কাজ করার স্কোপ আছে। তো আমরা চেকলিস্টের মতো বানিয়ে সেটা শুরু করতে পারি। ইচ্ছা শক্তি আমাদের আছে, আমাদের কমিটমেন্টও আছে। শুধু দরকার এখন এই কাজগুলোকে গুছিয়ে করা এবং নেতৃত্বও আছে। এই যে মেধাবী আমাদের 4টি মুখ এখানে দেখতে পাচ্ছি আমাদের, এরা সবাই এক একটা লিডার। প্রজন্ম বাংলাদেশের সাজ্জাদ থাকলে আরো ভালো হতো। আহ, সেও আমি খুবই এনার্জেটিক এক লিডার। তো সব মিলে আমরা চেষ্টা করে দেখতে পারি, হ্যাঁ, ফান্ড রেজ করা আমাদের, বা ফান্ড ফর্ম করা, এই বলে। ধন্যবাদ বন্ধু সজন। আমরা বন্ধু এনায়েতের কাছে আসি। বন্ধু, তোমার অভিমত। তোমাদের অনেকগুলো কোশ্চেন, তো এই কোশ্চেন গুলো মুন্নি শেষ করতে করতে কিন্তু 10টা বলেছে, 12টা অনেক বাজবে না? সময়। হ্যাঁ, আমরা অনেক অল্প করেই সময়। বলি, ছোট্ট করেই বলি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখানে ধরো এই বয়সে আমাদের যে দায়বদ্ধতার কথা বা অন্য যে কোনো কথাই, এ কথাগুলো কাজের মাধ্যমে আমরা অনেক কিছুতে প্রমাণ করেছি। 90-এর বন্ধুরা অনেক ভালো ভালো কাজ করেছে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ভাবে। তার মধ্যে আমাদের ব্যাক বেঞ্চার থেকে আমরা বেশ কিছু কর্মকাণ্ড করেছি, তোমরা হয়তো দেখেছো। আমি শুধুমাত্র একটু তো সবার জানার জন্য বলছি এটা,
সেটা হলো শীতকালে আমরা শীতার্তদের জন্য কম্বলের ব্যবস্থা করেছি যতটুকু সম্ভব। আমাদের অনেক বন্ধু আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আরেকটা ঘোষণা দিয়েছি, এটা এখনো আমরা পুরোপুরি করতে পারিনি বিকজ অফ করোনা। আমরা 90 যে বন্ধু এবং বান্ধবী যারা আছে, যে বন্ধুদের ছেলেমেয়েরা গত বছর এইচএসসি পাশ করেছে, এইচএসসি পাসটা যদিও অটো পাস করেছে, কিন্তু আমরা এটাকে অটো পাস না বলে যারা পাস করেছে তাদের জন্য আমরা একটা সংবর্ধনার ব্যবস্থা করেছি এবং এটা খুব তাড়াতাড়ি করব, যেহেতু এখন আর করোনা নাই। এবং সেখানে তোমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, অবশ্যই তোমরা থাকবা সেই প্রোগ্রামে। এরকম আরো বেশ কিছু কাজ আমরা করেছি। পাশাপাশি আমাদের যারা বন্ধুরা, এ বন্ধুরা যে কোনো লাইক শামীম বলে গেছে যে এনায়েতের ক্যান্সার, মালার ক্যান্সার, এরকম অনেক বন্ধুদের অনেক সমস্যায় আমরা কিন্তু সবাই, সব বন্ধুরা যে যেভাবে পারছে সে সেভাবে সহযোগিতা করেছে। সুতরাং আমি যেটা বুঝি বা যেটা আমার যেটা ধারণা, সেটা হলো আমরা সবাই মিলে যদি ভালো কাজ করার চেষ্টা করি সেটা অবশ্যই সম্ভব। স্বজন যেটা বলেছে যে সবার মধ্যে এই লিডারশিপ আছে, সবার মধ্যে কাজ করার আগ্রহ আছে এবং সবার মধ্যে দায়বদ্ধতাও আছে। সে দায়বদ্ধতার থেকেই আমরা যদি সবাই মিলে কাজ করার চিন্তা করি, অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারি। আমরা ছোট ছোট করে প্রত্যেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করি, বিভিন্নভাবে কাজ করি। ওই কাজগুলোকে সমন্বয় করে যদি একত্রভাবে সবাই মিলে করা যায় তাহলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা যাবে এবং সেখান থেকে ভালো কাজগুলো করা যাবে। আমার ধারণা সেটা হলো যে আজকে তোমরা আমাদেরকে যেভাবে একত্র করেছো, এই এইভাবে আমরা কয়েকটা প্রোগ্রাম করলে, এরপরে প্রয়োজনে ফিজিক্যালি প্রোগ্রাম করলে আমরা একটা ভালো কাজ হয়তো করতে পারবো। দ্বিধা দ্বন্দ্ব থাকবে, মতবিরোধ থাকবে, তারপরেও আমার বিশ্বাস, যেহেতু আমরা বন্ধু, এখানে সবাই সমবয়সী, সে কারণে আমাদের মধ্যে কাজ করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো আমি তোমাদের অন্যান্য প্রশ্নগুলোর সাথে খুব বেশি ইনভলভমেন্ট না, আমাকে যদি একটু ই করো, মানে কনসিডার করো, তাহলে আমি তোমাদের এখান থেকে আজকে আমি তোমাদের প্রোগ্রামে থাকবো, দেখবো, বাট আমি আর বলতে পারবো না। আমি লাইভে থাকবো, সমস্যা নাই, বাট আমি হয়তো আর কথা বলতে পারবো না। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আরো বেশি সময় দিতে পারলে আমার ভালো লাগতো, তবে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে পুরো সময়টা থাকতে পারলাম না। এই জন্য আমাকে এত ভাব নেওয়ার কিছু নাই, থাক এত ভাব নেওয়ার কিছু নাই, বন্ধু হিসেবে ক্ষমা করে না, কারণ এখানে শুধু শোনো মুহিব, এখানে শুধু আমরা এই 5 জন না, এখানে অনেক মানুষ আছে, সেই বন্ধুরাও হয়তো আশা করছে, যে কারণে আমি এই কথাগুলো বলছি, আর কিছু না, এটা ভাবনার কিছু নাই। বন্ধু তো, তাই না? সবাই আমার মনে হয় যে ভাবি তাকে পিঞ্চ করতেছে, ভাবিকে সময় দেয়া। হ্যাঁ রাইট। আমিও তাহলে এনায়েতের মতো বলি, হ্যাঁ, মানে কোন রকম ফর্মালিটি ছাড়া আমি বলি যে আমারও মুন্নিকে বলতেছিলাম যে আমারও একটা ইনভাইটেশনে যেতে হবে, 10টার সময় বের হতে হবে। আমার পাশে সবাই অলমোস্ট রেডি বের হওয়ার জন্য, তো আমিও আসলে খুব বেশি আর সময় দিতে পারবো না। তো ঠিক আছে, তুমি বন্ধু এনাদকে আমরা ছেড়ে দিব, অসুবিধা নাই, কেননা অ্যাডমিন প্যানেল সদস্য ব্যাকবেঞ্চার 90 এনায়েত বন্ধু, অনেক মূল্যবান কথা শুনলাম, খুব ভালো লাগলো। এবং প্রথমেই বলেছে বন্ধু এনায়েত এবং হচ্ছে মহিবুর রহমান, তাদের একটু পারিবারিক বিষয় আছে যে কারণে যেতে হবে সময়ের মধ্যে। আমরা ভাই চাই না, আমরা এমন বন্ধু নই যে পরিবারের বউকে খেপিয়ে দিয়ে আমাদের বন্ধুদের জীবনে কোনো ঝামেলা আসুক, এতটা কঠিন বন্ধু আমরা কখনোই ছিলাম না, এখনো নেই। তোমাদের জন্য শুভকামনা থাকলো। তুমি এনায়েতকে আমরা এখন ছেড়ে দিচ্ছি, কখনো আমাদের আবার দেখা হবে। এনায়েত যেটা বললো যে সশরীরে আমরা কোনো প্রোগ্রাম করবো, সে প্রত্যাশায় রইলাম। অবশ্যই সশরীরে আমাদের কোথাও কোনো প্রোগ্রামে দেখা হয়ে যাবে, আমরা সব সারা বাংলার যত যেখানে বন্ধুরা আছি 90 সবাই একসাথে হব, খুব মজা করবো, অনেক ভালো। একটা সেকেন্ড, সেটা হলো আমাদের 14ই জানুয়ারি একটা প্রোগ্রাম আছে, আমরা এখনো স্থানটা নির্ধারণ করতে পারিনি, তোমরা জানতে পারবা। আমি আগাম তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। এই প্রোগ্রামের মাধ্যমে যারা এই প্রোগ্রামটা দেখছে, আমার সকল বন্ধুদের দাওয়াত থাকলো,
নিমন্ত্রণ থাকলে অবশ্যই অবশ্যই যারা এই যে অ্যাডমিন প্যানেলে আছো তারা সকল তোমরা তো যে যে গ্রুপে যারা অ্যাডমিন প্যানেলের সদস্য প্লাস তোমাদের গ্রুপের যারা আমাদের বন্ধুরা আছে সবাইকে আমাদের ব্যাকবেঞ্চারের তরফ থেকে দাওয়াত রইল। 14ই জানুয়ারি তারিখ কনফার্ম, কিন্তু জায়গাটা আমরা এখনো ফাইনাল করিনি, যে কারণে এটা ঘোষণাটা আসে নাই। তবে তোমরা 14 তারিখ কেউ হাতে কাজ রেখো না, ওই দিন সারাদিন আমরা আড্ডা দিব, হইচই চলবে, খুব মজা হবে। সবাইকে ধন্যবাদ। তোমার দাওয়াত আমরা গ্রহণ করলাম, হ্যাঁ। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সকলের সাথে, সকলের আল্লাহ যদি আমাদের সকলকে সুস্থ রাখেন। আর তুমিও ভালো থাকবে, তোমার ঘরে তুমি ফিরে যাও নিরাপদে এবং সুস্থ জীবনযাপন করো পরিবার নিয়ে, এই শুভকামনা থাকলো তোমার জন্য। আর আমাদের জন্য দোয়া করবে, আমাদের সমস্ত 90-এর বন্ধুদের জন্য দোয়া রইল। এবার আমি মহিবুর রহমান বন্ধুর কাছে একটুখানি যাব, তারপরে তোমাকেও আমরা ছেড়ে দিব। তুমি একটু আমাদের হচ্ছে যে এনায়েতের কথা রেস ধরে, তারপরে স্বজনের কথা রেস ধরে একটুখানি বলো যে তোমার অভিমত কি, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। বটবৃক্ষকে ছেড়ে দেওয়া যাবে না। এই বটবৃক্ষ এই অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত থাকবে। কে আমি? কিন্তু বন্ধু প্রথমে এসে বলেছে আজকে শ্বশুর বাড়ির তরফের একটি দাওয়াত আছে, তো বুঝতেই পারছো শ্বশুর বাড়ি বলে কথা, সেখানে তো কঠিন আকার ধারণ হবে একেবারে। তো আমরা বন্ধু হয়ে কেমন করে পারি যে বন্ধু কোনো কারণে কষ্টে পড়ুক, এটা তো এত বড় তো কষ্ট দিতে পারি না আমরা বন্ধু হয়ে। যদি আমরা অনুরোধ করতে পারি বন্ধুকে যে আমাদের ভালোবাসায় যদি সিক্ত হয়ে বন্ধু থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এই অনুরোধটা অবশ্যই থাকবে। তাছাড়া যদি বন্ধুর অসুবিধা হয় আমরা অবশ্যই বন্ধুর দিকটাও দেখবো, বিবেচনা করবো। মহিবুর রহমান। ওকে মুন্নি, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম একটু আগে কথা, বা এনায়েত যেভাবে বললো, স্বজন যেভাবে বললো, তো আসলে আমরা আসলে না এই বয়সেও তো আমরা আসলে বিভিন্ন রকম প্রোগ্রাম করেই যাচ্ছি। বিভিন্ন গ্রুপ কিন্তু বিভিন্ন ভাবে মানুষের ভালো কাজের জন্য কাজ করে যাচ্ছে, শুধুমাত্র গ্রুপের ব্যানারে না, গ্রুপের বাইরেও আমরা কিন্তু যুগ ধরে ভালো কাজ করে এসেছি। বাট যখন কিনা এই গ্রুপ হওয়ার কারণে আমরা দেখতেছি আরেকজন একটা ভালো কাজ করতেছে, তো আমি একটা ভালো কাজ করতেছি, আরেকজন আমার কাজ দেখে উৎসাহিত হচ্ছে, আরেকজন একটা ভালো কাজ করতেছে, তার কাজ দেখে আমি উৎসাহিত হচ্ছি। তো আমরা এরকম কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। আমি গতকালকেও যেরকম একটা কিছু একটা করলাম, একজনকে কন্ট্রিবিউট করলাম, এক বন্ধুকে কন্ট্রিবিউট করলাম, এরকম ভাবে সবসময় যে প্রকাশ করেই করতে হবে না এটা। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আমরা এই গ্রুপটার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের 90-এর বন্ধুরা যাদেরকে কখনোই দেখি নাই, তো তাদের মধ্যে আবার কারা কারা সমস্যা আছে। হয়তো আমার স্কুলের অনেক বন্ধু হচ্ছে প্রবলেমে আছে, আমাদের স্কুলে যারা প্রবলেমে আছে তাদের সবার জন্য বলি, আমার তো রাজশাহী বিভাগ এটা, সাধারণত আমার ঠাকুরগাঁও জেলা স্কুলের বন্ধুরা খুবই চমৎকার ভাবে আমরা ইউনাইটেড, সবসময় আমরা একসাথে প্রোগ্রাম করি। আমাদের ঠাকুরগাঁওর বন্ধু তাজু আছে, এই গ্রুপের সাথে ইনভলভ আছে। তো ফ্যান হচ্ছে আমাদের ঠাকুরগাঁও যারা আছে, কিছুদিন আগেও কিন্তু ঠাকুরগাঁও 200 জন মিলে একসাথে প্রোগ্রাম করলো। হ্যাঁ, তো আমরা আমাদের স্কুলের বন্ধুদের পাশে সবসময় দাঁড়াই, বা আমাদের কলেজের বন্ধুরাও যারা ছিল কলেজ লাইফে ওই সময়টা, তো এইভাবে আমরা কিন্তু ভালো কাজ করেই যাচ্ছি। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এনায়েত যে কথাটা বলতেছিল যে এই যাকে মুন্নি এবং তোমরা আজকের আছে প্রাণের বন্ধনের আছে, এই যে সবাইকে একসাথে নিয়ে এই প্রোগ্রামটা করতেছে, এই ধরনের প্রোগ্রাম কিন্তু এর আগে হয় নাই, এরকম টক শো আর কি। তো এখন টক শো হলো, তারপরে আরেকটা টক শো হবে, আরো 2টা টক শো হবে, একসাথে আমরা প্রোগ্রাম করবো। আমাদের আসলে কিন্তু মেন্টালি কারোর সাথে কোনো গ্যাপ নাই, কোনো প্রবলেম নাই। বাট কিছু জায়গায় হয়তো কিছু ভুল বোঝাবুঝি কিছুদিন হয়তো ছিল, বাট আমার মনে হয় এখন আর নাই। কিছু কাদা ছেঁড়াছেড়ি ছিল, আমি একদম সত্যি কথাই বলি, ছিল, বাট এখন এই ধরনের প্রবলেমগুলো নাই। আমরা তো আসলে 47, 45 একটা লেভেলে চলে এসেছি, আসলে এখন কোনো কিছু মানায়ও না আমাদেরকে এই ধরনের কথা। বাট আমাদেরকে দেখে কিন্তু অনেকে হাসাহাসিও করে যে তুই বেটা এত বুড়া বয়সে এত কিসের তোর উন্মাদনা, এত কিসের নাচানাচি গান। হ্যাঁ, বাট আমি তো আমাকেই ভালোবাসি, আমি যা চাই আমি তাই করি, আমি এটাই ভালোবাসি, বন্ধুদের সাথে ভালোবাসি। যখন দেখি যে এই লাইক হচ্ছে যে শামীম বা সাজ্জাদ বা ব্যাক বেঞ্চার, যারাই হোক, আড্ডা ব্যাক বেঞ্চার প্রজন্ম যারাই প্রোগ্রাম করতেছে, যেখানেই প্রোগ্রামে বন্ধুরা যাচ্ছে, সব পোস্ট কিন্তু আমার এখানে আসতেছে,
আমরা কোনো আড্ডার কোনো পোস্ট করতেছি, আড্ডা গ্রুপে যাচ্ছে ব্যাক বেঞ্চারে, সবাই কিন্তু জানতে পারতেছি যে 90-র বন্ধুরা কোথায় কি করতেছে। তো এই যে তখন আমি যেটা বলতেছিলাম যে গ্রুপ বেশি হওয়াতে সুবিধাও হয়েছে, কিন্তু সুবিধাটা এরকম যে গ্রুপ বেশি হওয়াতে প্রোগ্রাম বেশি হচ্ছে। ব্যাক বেঞ্চার 14ই জানুয়ারি প্রোগ্রাম করলো, আড্ডা গ্রুপও একটা প্রোগ্রাম করবে, প্রজন্ম একটা প্রোগ্রাম করবে। আমরা হয়তো এই মুহূর্তে করবো না, আমরা করিও নাই কখনো প্রোগ্রাম, কারণ আমরা সবাই প্রোগ্রাম করে, এটাই আমাদের আনন্দ। ঠিক আছে, আমরা আসলে আমরা মনে করি মানে আমরা আমাদেরকে বড় ছোট এই ধরনের মনে করার কিছু না, আমরা সবাই প্রোগ্রাম করবে, সবাই প্রোগ্রামে যাব, এটাই হচ্ছে কথা। কারণটা হচ্ছে যে শুরুটা যখন হয়েছে, আর যাই হোক, আমরা তো ধনঞ্জয় সেলিনা হোক, এই শামীমও ছিল আমাদের সাথে, শামীম আমার খুবই প্রিয় বন্ধু। তো যাই হোক, আমরা যে শুরুটা করেছি সারা বাংলা, তো এর মাধ্যমেই যেহেতু আমাদের 90টা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে গ্রামে গঞ্জে, মানে মানে এখন একটা অস্থির অবস্থা, খুবই চমৎকার একটা অবস্থা। এই চমৎকার অবস্থার মধ্যে আমরা মানুষের জন্য, বন্ধুদের জন্য ভালো কাজ করেই যাচ্ছি, করে যাব ইনশাল্লাহ। আর সবগুলো গ্রুপের আমরা অ্যাডমিন যারা আছি, আমরা মানে আমি ইনক্লুডিং মাইসেলফ, উপদেশ একটাই, সেটা হচ্ছে আমরা অবশ্যই অনেক ভালো আছি, আমরা ভালো থাকবো। আমাদের মধ্যে কোনো রকম গ্যাপ কোনোদিন ছিল হয়তো, এখন আর নাই, ভবিষ্যতে আর থাকবে না, এটা আমি দোয়া করবো। লাইক হচ্ছে ধরলাম ব্যাক বেঞ্চার প্রোগ্রাম করলো 14ই জানুয়ারি, ব্যাক বেঞ্চারের প্রোগ্রামে খাওয়া সব করে গেল, আমার গ্রুপে বিশাল করে একটা পোস্ট দিলাম, আড্ডা গ্রুপ একটা আমি একটু সংকীর্ণ, ন্যারোনেস হয়তো আমার কথার মধ্যে আসতেছে, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি আসলে আমরা আমাদের গ্রুপের মধ্যে কোনো সমালোচনার যাতে আমরা প্রশ্রয় না দিই। লাইক হচ্ছে গতকালকে আমাদের এখানে একটা পোস্ট এসছে, 2টা গ্রুপের কথা বলেছে যে এইটাই হয়েছে, কিংবা আরেকজন বন্ধুর মানে এটা একটা এক্সাম্পল বললাম, শামীমও জানে যে আমরা কারো ক্রিটিসাইজ করা কোনো পোস্ট কখনো অ্যাপ্রুভ করি না। কেন করি না? তো একজনকে ছোট করে আরেকজন বন্ধুকে বড় করার কোনো অর্থ নাই, একটা গ্রুপকে ছোট করে আরেকটা গ্রুপকে বড় করা। হোয়াট এভার হ্যাপেন ইজ হ্যাপেন। এখন থেকে আমরা এই জায়গাগুলোতে বন্ধ রাখি। আমরা ডেফিনেটলি 90-এর মানে আমরা কিন্তু সারা দেশে কিন্তু বিশাল একটা আলোড়ন তৈরি করতে পেরেছি। আমি জানি না অন্য গ্রুপের অনেক বন্ধু অনেক মেম্বার হতে পারে, 50,000, 30,000, 20,000 থাকতে পারে, বাট 90 সারা দেশে যে কি পরিমাণ আলোড়ন করছে, আলোড়ন তুলেছে, সারা দেশের প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে যেই পরিমাণ আড্ডার প্রোগ্রাম হবে 90, সেই কটিয়াদিতে আতাউর হচ্ছে মানে ওরা যে পরিমাণ মানে যা ফেস্টিভ, এবং সবচেয়ে হলো কি যে কোথাও একটা যাচ্ছে, একটা সেলফি তুলে একটা ছবি সন্ধ্যার দিকে দিচ্ছে, শুভরাত্রি, শুভ সকাল, এই যে একটা মজা পাওয়া, এটা ভালো লাগাটা মানুষের ভালোর মধ্যেই থাকুক। ঠিক আছে, আমাদের মধ্যে যা কিছু সংকীর্ণতা, ইনক্লুডিং মাইসেলফ, বলতেছি বারবার, এটা দূর হয়ে যাক, আমরা সবাই বন্ধনে আবদ্ধ থাকি। আর প্রাণের বন্ধনে রাজশাহীকে, দ্যাট ইজ আমার বিভাগের যে গ্রুপটা, সেই গ্রুপকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর শামীম, তোর সাথে দোস্ত অনেকদিন দেখা হয় না, দেখা হইব, ঠিক আছে। আর সজন দোস্ত, তুই আসিস, তুই একদিন অফিসে আসছিলি, দেখা হবে। মুন্নি, তুমি তো রাজশাহীতে থাকো, ঢাকা আসলে দেখা হবে। সাজ্জাদ আসলো না, সাজ্জাদ থাকলে দেখা হলে অনেক মজা হতো। সাজ্জাদ আমার অনেক পছন্দের বন্ধু, কাছের বন্ধু। তো থ্যাংক ইউ, আমাকে বিদায় দিলে এবার আমি একদম খুশি হয়ে যাবো। বন্ধু মহিবুর রহমান, আমার তোমাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডমিন সারা বাংলা মহি, 90 আমি জাস্ট আমাদেরকে সময় দিলে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলবে। মুন্নি, বল। হ্যাঁ, বলো। আমাকে জাস্ট 10টা সেকেন্ড দাও, আমাদের বন্ধু মাহির সঙ্গে আমি কিছু কথা বলে নিই। অবশ্যই। দোস্ত, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আর তুমি সারা বাংলা 90-এর যে কথাটি বললে, আসলে এটাই বটমিক একটা জিনিস, এবং তারা যেভাবে যে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে সবকিছুকে দেখছে, এটাই তোমাদের মতো যোগ্য নেতৃত্ব থেকে আমরা এটাই আশা করি যে এতগুলো হয়ে গেছে, গুলো করে যাক, তাদের কর্মকাণ্ডের প্রতি উৎসাহ দেওয়া, ভাবে দেখা, পজিটিভলি দেখা, এটাই বড় জিনিস। এবং সত্যি সারা সারা দেশে এবং গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। তো সারা বাংলা 90 সেই শ্রদ্ধার জায়গায়, সেই ক্রিয়েটরের জায়গায় থাকবে। তার সাথে
অন্যান্য যে সকল তাদের জন্য তারাও অসংখ্য এবং তাদের জন্য অনেক শুভকামনা আমাদের থাকলো। আর আমাদের 90-এর বন্ধনে রাজশাহী এই গ্রুপটিকেও আমি এটার যে ক্রিয়েটর আমাদের পলাশ, সাখাওয়াত হোসেন পলাশ, ও নিরবিচ্ছিন্ন কষ্ট করে কাজ করেছে আমাদের জন্য। একটি অত্যন্ত কম দেখতে পাচ্ছি। হ্যালো, তো সেও আমাদের 90-এর বন্ধনে রাজশাহীকে একটি জায়গায় নিয়ে এসেছে। সেখানে বিভিন্ন রকম বিনোদনমূলক, সংস্কৃতিমূলক, একাডেমিক বিভিন্ন ডিসকাশন অনলাইন এবং অফলাইন আরো বেশি আমরা স্বজনের কথা শুনছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য একটু বোধহয় মাঝে মাঝে তো হচ্ছে ওকে বা হারিয়ে যাচ্ছে। মুন্নি, তাহলে আমি লিভ নিলাম। শামীম, দোস্ত। হ্যাঁ, মহিবুর রহমান, তুমি ভালো থেকো বন্ধু, খুব ভালো লাগলো। আল্লাহ হাফেজ। রাজশাহীতে তোমাকে নিমন্ত্রণ রইলো, তুমি আসবে। খোদা হাফেজ তোমাকে খোদা মহিবুর হাফেজ। রহমান। আমরা আমিনুল বন্ধু, শামীম বন্ধুর সাথে এবং স্বজন বন্ধুর সাথে পরবর্তী সময়টুকু কাটাবো ইনশাল্লাহ। বন্ধু শামীম, তুমি আমাদের একটু তোমার অভিমত ব্যক্ত করো এই কথা রেস ধরে। মুহিবুল যেটা বলে গেল বা এনায়েত যেটা বলে গেল, আর তোমার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝলাম যে 90-এর বন্ধুদের মধ্যে মানে জিনিসটা প্রফেশনাল লাইফকে ইন্ডিকেট করে কোশ্চেনটার মধ্যে। তো এই ব্যাপারটাতে আমি প্রথমেই বলেছি যে আসলে এই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলি থেকে যেটা হয় যে প্ল্যাটফর্মে আমরা কি করি, আমরা অপরচুনিটি সার্চ করি। যে কোনো প্ল্যাটফর্ম, এটা আমরা যদি ফিজিক্যাল প্ল্যাটফর্মের কথাও যদি চিন্তা করি, আমরা কিন্তু অপরচুনিটি সার্চ করি। আমি কোনো একটা প্ল্যাটফর্মে গেলাম, যাওয়ার পরে আমি খুঁজলাম যে হ্যাঁ আমার সাথে যায় এরকম কিছু, বা আমার প্রয়োজন যা আছে আমি সেটা পাই কিনা। তো এই ধরনের একটা এই ধরনের গ্রুপগুলা হচ্ছে কি অপরচুনিটিটা ওপেন করে রাখবে, এবং যার যার প্রয়োজন, যার যার দরকার, সে কিন্তু সার্চ করে নিবে। সে যেমন আমরা আড্ডা একটা প্রোগ্রাম করি, গল্পে আড্ডায় উদ্যোক্তা কথন। আমাদের মধ্যে যারা উদ্যোক্তা যারা আছে তাদের নিয়ে প্রোগ্রামটা হয়। আমাদের 90-র বন্ধুদের মধ্যে অনেকে আছে বুটিক্সের ব্যবসা করতেছে, কেউ হয়তো ট্যুরিজমের ব্যবসা করতেছে। তো ওদেরকে নিয়ে কিন্তু আমরা প্রতি মাসে একটা করে প্রোগ্রাম হয়। আমি মনে করি যে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলি এই ধরনের ছোট ছোট পরিকল্পনার মধ্যে থেকেই কিছু যদি চায় করতে পারবে। এর চাইতে বেশি যদি করতে যায় তাহলে আসলে সেটার জন্য একটা অর্গানাইজেশন স্ট্রাকচার লাগবে, একটা সেট আপ লাগবে, তারপরে বিভিন্ন ধরনের স্পেশালাইজড লোক লাগবে। এটা আসলে আমার কাছে মনে হয় কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, এবং এটা করতে গেলে যদি আমরা ভালোভাবে না করতে পারি তাহলে কিন্তু এটা একটা বিতর্কের পর্যায়ে চলে যাবে। তো আসলে আমি এই ব্যাপারটাতে আসলে আমি এর বেশি কিছু আসলে এই স্ট্রাকচারে, ভার্চুয়াল স্ট্রাকচারে এর বেশি কিছু চিন্তা করাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু আকাশ কুসুম কল্পনার মতো। মানে যেটা বাস্তব আমি সেটাই বলতেছি, হয়তো কারো কথাটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি মনে করি যে এর বাইরে খুব বেশি চিন্তা করার অপশন নাই। এখন আমি যদি মনে করি যে হ্যাঁ আমার একটা ইনফরমেশন দরকার, তো ইনফরমেশনটা আমি হয়তো আমাদের গ্রুপ থেকে পাবো। সে আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী, আমার এনবিআর এ কাউকে দরকার, তো আমি আমাদের বন্ধুদের মধ্যে এনবিআর এ কে আছে সার্চ করব। এর জন্য আমি এডমিন প্যানেলকে বলবো বা এডমিন প্যানেল আমাকে অ্যারেঞ্জ করে দিবে, এটা ভাবা কিন্তু আসলে ঠিক না আসলে। কারণ সেটা আসলে হয় না আসলে। হ্যাঁ, কারণ এডমিন প্যানেলে আমরা যারা আছি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মানে 100% এখানে যে এফোর্ট দেওয়াটা এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি আমার মতো করে সার্চ করে নিবে, হ্যাঁ এনবিআর এ আমাদের 90-এর কোনো বন্ধু আছে কিনা, সে সার্চ করে নিবে, তারপর যাবে হেল্প করবে। হ্যাঁ, তো এইভাবে তো আমি যদি আমার জবের ক্ষেত্রে যদি প্রফেশনে যদি আমি কোনো প্রফেশনাল ডিফিকাল্টি ফেস করি, বা আমি যদি দেখি যে অন্য একটা অর্গানাইজেশনের জব ওপেনিং আছে, হয়তো আমার সাথে আমার স্কিল সেটের সাথে যায়, আমি সার্চ করবো যে হ্যাঁ ওই অর্গানাইজেশনে আমাদের 90-এর কেউ আছে কিনা, ও আমাকে কোনো হেল্প করতে পারে কিনা। কারণ ইনফরমেশন ইজ ভাইটাল
মানে আজকের যে আমাদের ইকোনমিক কন্ডিশন, জব কন্ডিশন, কম্পিটিশনের যে ট্রেন্ড, সেখানে ইনফরমেশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। তো আমি মনে করি ইনফরমেশন সার্চ করা আর যে কয়েকটা কথা বললাম এর বাইরে চিন্তা করাটা আমার মনে হচ্ছে যে খুব বেশি মানে কল্পনাপ্রসূত হয়ে যায়। আমরা যদি এভাবেই যদি আমাদের 90 প্ল্যাটফর্মের ইনফরমেশনগুলিকে যদি অ্যাকুমুলেট করি, আমার কাছে মনে হচ্ছে এনাফ। আমাদের কাছে কিন্তু এখন ডেটাবেজ নেই, ক্যাটাগরিক্যালি ডেটাবেজ নেই। আমাদের আর্মিতে কতজন আছে, আমাদের ইঞ্জিনিয়ার কতজন আছে, আমাদের ডাক্তার কতজন আছে, আমাদের আমলা কতজন আছে, আমাদের ব্যাংকার কতজন আছে। বাই প্রফেশন যদি আমরা ক্যাটাগরিক্যালি একটা ডেটাবেজ করতে পারি এবং সেটা যদি সবার কাছে শেয়ার করি, তাহলে তোমার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার অনেকটুকু কাজ আমার মনে হয় হয়ে যাবে, আমি মনে করি। মানে আমি প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যালি বললাম। তো এখন মনে হচ্ছে যে আমরা ডেটাবেজের কাজে হাত দিলে এই কাজের অনেকটুকু আমরা এগিয়ে যাব। আর প্ল্যাটফর্ম তো আছি, কেউ যদি ব্যবসায়ীদের জন্য ছোট উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তো আছি, যে কোনো সময় কোনো টক শো করা তো যেতেই পারে। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ বন্ধু শামীম, অ্যাডমিন সারা বাংলা 90-এর আড্ডা। বন্ধু এতক্ষণ কথা বলছিল আমাদের বন্ধু আমিনুল শামীমের খুব মূল্যবান কথা শুনলাম। আমরা আসলে এরকম একটা বন্ধুদের কে কোন জায়গায় আছি, কোন প্রফেশনে কাজ করছি, এরকম একটা ডেটাবেস যদি আমরা তৈরি করতে পারি, আমার মনে হয় আমাদের একটা, এখানে আমি পড়লামও, একজন বন্ধু আমাদের এখানে মন্তব্য লিখেছে যে আমাদের সব বন্ধুদের 90-এর বন্ধুরা যে যেখানে আছে, যে প্রফেশনে আছে, আমরা যদি এরকম ভাবে একটা সকলের কর্ম জীবনের তালিকা একটা করা যায়, সেখানে একজন বন্ধু আমাদের লিখেছেন। তো এটা আমাদের নলেজে থাকলো, অ্যাডমিন সব বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া হলো এই সংবাদ। সব বন্ধুরা মাথায় রাখবেন নিশ্চয়ই, অ্যাডমিন বন্ধুরা, যাতে ভবিষ্যতে এরকম কার্যক্রম হাতে নেওয়া যায়। সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার কটা লাইন মনে পড়ছে এই মুহূর্তে আমার, ছাড়পত্র কবিতাটি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবুও যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর এই জঞ্জাল। এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার রেস ধরে আমি আমার 90-এর বন্ধুদের, অ্যাডমিন প্যানেলের সমস্ত বন্ধুদের কাছে বা ব্যাকবেঞ্চার বন্ধুদের কাছে আমি জানতে চাই আমাদের সন্তানদের নিয়ে। আমরা এখন যে বয়সে আছি, তা এখন সেই অভিভাবকের জায়গায় আমরা আছি, আমরা এখন পিতামাতা। আমাদের সন্তানদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা, স্বপ্ন সবকিছুই। আর সেই জায়গা থেকে আমাদের সন্তানদের ক্ষেত্রে ভবিষ্যতে আমরা কি ধরনের পরিকল্পনা নিতে পারি গ্রুপগুলো থেকে আমাদের বাচ্চাদের জন্য। আর সেই সাথে আমি আরো একটি প্রশ্ন একসাথেই বা আমার জানবার বিষয় জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে করোনা মহামারীর কালে আমরা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা বিপর্যয়ের মুখে পড়েছি। এর হচ্ছে প্রধান একটা ইফেক্ট পড়েছে আমাদের বাচ্চাদের উপরেও। অনেকদিন শিক্ষা ক্ষেত্রের সে জায়গায় বাচ্চারা অনেকদিন যেতে পারছে না, এবং সেই জায়গায় অনেক বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাচ্চারাই, কেননা ওরা প্রায় বছর 2 থেকেই বঞ্চিত শিক্ষার আলো থেকে। এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই জায়গাটা থেকে এই সমস্ত বাচ্চাদের, আমাদের সন্তানদের, আগামী প্রজন্মদের নিয়ে আমাদের গ্রুপগুলোর কি ধরনের চিন্তা ভাবনা আছে, বা ভবিষ্যতে আমরা আমাদের এই সন্তানদের এই মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? বন্ধু সজন। হ্যাঁ মুন্নি, খুবই সময়োপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুমি রেখেছ। তবে তার আগে আমি আমাদের বন্ধু শামীমের দুটি কথায় আসতে চাই। একটা কনক্লুডিং সেটা হচ্ছে যে আমাদের ডেটাবেস লাগবে। আরেকটি কথা সে বলেছে কানেক্টিভিটি এবং ইনফরমেশন শেয়ারিং, এটার মাধ্যমে পিয়ার তৈরি করা। বর্তমান যুগে আমরা যদি মানে যে কোনো বিষয়ে সফলতা অর্জন করতে চাই, তাহলে বলা হচ্ছে যে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তো সেটি তার কথা থেকে এসেছে, এবং সে বলেছে যে একটা ডেটাবেস করার জন্য আমরা কে কোন প্রফেশনে আছি। তো তার ওই কথার সূত্র ধরেই তোমাকে আমি বলতে চাই, আমাদের করোনা মহামারীর সময়ে আমাদের বাচ্চাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সেটা হচ্ছে শারীরিক, মানসিক এবং আমি এক ক্ষেত্রে বলি আত্মিক, সেটা কাটাতে হলে কি করতে হবে। তো আমাদের কিন্তু এই গ্রুপে খুব ভালো কিছু সাইকোলজিস্ট বন্ধুরা, সাইকিয়াট্রিস্ট বন্ধুরা আছে,
পুষ্টিবিদরা আছে, তো তাদের একটা কাউন্সিলিং প্রোগ্রাম থাকতে পারে আমাদের বাচ্চাদের জন্য। আমরা যেমন স্বাস্থ্য কথা অনুষ্ঠান করেছি আমাদের বড়দের জন্য, সময় কিভাবে মোকাবেলা করব, ঠিক একইভাবে পোস্ট করোনাকালীন পরবর্তী সময়ে আমাদের বাচ্চাদের যে মানসিক স্বাস্থ্য বিকাশ বা তাদের ডেভেলপমেন্টের জন্য আর কি কি করণীয়, সে বিষয়টা তাদের সঙ্গে আমরা পরামর্শ করতে পারি। এক। দ্বিতীয় হচ্ছে, আমি যদি আমার একান্ত ব্যক্তিগত কথাটি বলি, মানে আমি যা করছি সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে আরেকটু এঙ্গেজমেন্ট থাকতে হবে আমাদের বাচ্চাদের প্রতি। আমাদের অন্যান্য আমার প্রফেশনে যতটুকু সময় দিচ্ছি তার বাইরে এসে এক্সট্রা আওয়ার্স আমার সন্তানকে দিতে, তার মেন্টাল ডেভেলপমেন্ট বলো, তার ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য বলো। যেমন আমি আমার বাচ্চাকে নিয়মিতভাবে তাদেরকে খেলার মাঠে নিয়ে যাই, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় আউটিং এ যাই। আরেকটি কাজ করি, সেটা হচ্ছে আমি আমার বাবা মা তাদের সঙ্গে এই করোনাকালীন সময় 18 মাস তাদের সঙ্গে রেখেছি, যেহেতু তাদের স্কুলটি বন্ধ ছিল। তাতে ওদের মনস্তাত্ত্বিক যে ড্যামেজটা কম্পারেটিভলি কম হয়েছে। সে তাদের দাদা দাদি ফুপি এবং কত বোন একটা কমপ্লিট পরিবারের সঙ্গে থাকতে পেরেছে। এতে আমার কিছুটা সমস্যা হয়েছে, আমি যেহেতু ঢাকায় আমার কর্মস্থল আর রাজশাহীতে আমার বাড়ি, তো দুটো জায়গায় আমাকে ম্যানেজ করতে হয়েছে। আর আরেকটি কথা তুমি যেটা বলছিলে, তোমার কোশ্চেনটি হচ্ছে যে সন্তানদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ও এখানেও একই কথা প্রযোজ্য। ওই ডেটাবেজ আমাদের যে সকল বন্ধুরা বিভিন্ন জায়গায় আছে, টিচিং প্রফেশনে আছে, একাডেমিশিয়ান, তাদের সাথে আমরা পরামর্শ করব, বাচ্চাদেরকে ইন্টারাকশন করাবো। আমি একটা ছোট উদাহরণ দিই, আমার কিছু বন্ধুরা ওরা ব্রিসবেন, অস্ট্রেলিয়া এবং ইউএস এর কিছু নামকরা ইউনিভার্সিটির ফুল প্রফেসর। তা আমি বলি যে তুমি তোমার চাচাদের সাথে কথা বলো, আমার বাচ্চাদেরকে এই বয়স থেকে ওদের সাথে একটা ইন্টারাকশন করাই। তাতে হয় কি, ওরা কিন্তু ওখান থেকেও গাইডলাইন পায় যে কি করতে হবে। হ্যাঁ, আমি তো একটা গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে। আর লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের অন্যান্য যে শিল্প কলা, আহ, মনস্তাত্ত্বিক, খেলাধুলা, অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে তাদেরকে রাখতে হবে। মনস্তাত্ত্বিক ব্যাপারটা আসলেও করোনা মহামারীর সময় আমাদের অনেক ড্যামেজ করে গেছে। আর এছাড়া আমাদের আমাদের বাচ্চাদের অনেকেই এখন বয়ঃসন্ধিকালে আছে, এই সময় তাদের কিন্তু ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জ হয়। বাবা মা তাদের সাথে এঙ্গেজমেন্ট রাখতে হবে, ঠিক আছে? তাদেরকে বুঝতে হবে, তাদেরকে গাইড করতে হবে এবং তাদের বন্ধুর মতো আচরণ করতে হবে। এই কথাটা অনেকেই বলবে, কিন্তু আসলে অনেক ব্যস্ততার কারণে কিন্তু আসলে হয়ে ওঠে না। আমরা যখন একটু সময় আমরা চিন্তা করে দেখি যে আসলে আমরা কতটুকু সময় দিচ্ছি, ঠিক আছে। তো ওভারঅল যদি বাচ্চাদের দিক থেকে আমরা শুধু লেখাপড়ার দিক দিয়ে সে একজন ভালো ছাত্র হয়ে উঠুক, এটাই শুধু কামনা আমাদের থাকলে চলবে না। আমি বলি যে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে একটি সন্তান গড়ে উঠুক, সুস্থ হয়ে সে বেঁচে থাকুক, আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করুক, এটা আমার চাওয়া আমার সন্তানদের জন্য। ঠিক আমার মতো আমার এই 90-এর বন্ধুদের সকল আমাদের বন্ধুদের সন্তানদের প্রতি এক চাওয়া। আরেকটি কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে আমাদের 90-এর বন্ধন গ্রুপ নিয়ে। এই গ্রুপটি আমাদের একটি আঞ্চলিক গ্রুপ। আমরা রাজশাহী বোর্ড থেকে যারা 90-তে পাশ করেছি, এই প্ল্যাটফর্মটি আমাদের ক্লাসের মাধ্যমে ক্রিয়েট হয় এবং আঞ্চলিকভাবে তারা অনেক চেষ্টা করেছে সুন্দরভাবে কাজ করার এবং সুন্দর সুন্দর কাজ করেছে। সেটা একাডেমিক বিভিন্ন ডিসকাশন, বিভিন্ন স্বাস্থ্য কথা নিয়ে আলোচনা, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনলাইনের বহুবিধ অ্যাক্টিভিটিস তারা করেছে। ঠিক অফলাইনেও তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছে। তো আমি তাদেরকে এই আছে এই মডার্ন 90-এর বছরে যে মডারেটরস, অ্যাডমিন প্যানেল, উপদেষ্টা, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যাতে আমাদের কাজটা আরো ত্বরান্বিত হোক, আমরা আরো বেগবান ভাবে আমাদের এই প্ল্যাটফর্মটিকে 90-এর বন্ধনের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই দোয়া এবং আমি দোয়া করছি এই বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধু স্বজন খুব সুন্দর মূল্যবান কথা বললে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব এবার আমাদের বন্ধু শামীমের কাছে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমাদের গ্রুপের যে চিন্তা ভাবনাগুলো। তুমি শামীম একটু আমাদের ব্যাখ্যা করো, বলো। আমি সজলের সাথে একমত। আর সজলের
সজল যেভাবে বললো যে এখন যেটা হচ্ছে যে করোনা পরবর্তী যেই সময়টা, সেই সময়টাতে গত লাস্ট 1.5 ইয়ার আসলে বাচ্চারা তো বাসায় ছিল এবং স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকাতে ওদের মানসিকভাবে ওদের মধ্যে একটা চেঞ্জ এসেছে। আমি আমার বাচ্চাদের দিয়ে বুঝি। তো মানে পোস্ট করোনা যেই সিচুয়েশনটা আছে সেটার জন্য আমাদের গ্রুপগুলাতে আমরা যদি আমাদের গ্রুপে অন্য গ্রুপে সাইকোলজিস্ট আছে, অনেকে আছে, শিক্ষাবিদ আছে, তারপর কেউ স্পেশালি শিক্ষক বাচ্চাদের এডুকেশন নিয়ে কাজ করছে এরকম বন্ধু আমাদের আছে। আমরা যদি টক শো আয়োজন করি, তোমরা যেমন আজকে যেরকম করেছো, ঠিক ওরকমই পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে বাচ্চাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা থেকে রিকভার করার জন্য টক শো আয়োজন করতে পারি। এটা গেল খুব ইমিডিয়েট কোনো কিছু যদি আমরা করতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের চট্টগ্রামের বন্ধু বদরুল কিছু কাজ করে বাচ্চাদের নিয়ে এবং প্যারেন্টিং নিয়ে কিছু কাজ করে। তো সেই ক্ষেত্রে বদরুলের বেশ এক্সপিরিয়েন্স একটা আছে। আমরা বদরুলকে এই জায়গায় কিন্তু আমরা এবং ও এটা নিয়ে অনেক দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের সাথে এই কানেক্টিভিটির জন্য আমরা যদি এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা মানে এখন ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ট্রেন্ড চলে। যেমন একটা সময় কম্পিউটার সায়েন্স নিয়ে খুব একটা হট্টগোল চললো, তারপরে দেখা গেল যে টেলিকমিউনিকেশন আসলে, এখন আবার ডেটা সায়েন্স নিয়ে কথাবার্তা হচ্ছে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা হচ্ছে, তারপর বিভিন্ন সাবজেক্ট গুলা যে ইমার্জ হচ্ছে, যে ট্রেন্ড গুলা এখন আমরা দেখা যাচ্ছে যে আমি আমার নিজেকে দিয়ে বুঝি যে যদি ছোটবেলা থেকে একটা প্রপার গাইডেন্স দেওয়া যায় যে আসলে একটা বাচ্চা কোন ডিসিপ্লিনে গেলে ভালো হবে। যেমন আমাদের সময় বাবা মা অন্ধের মতো আমার ছেলে সায়েন্সে পড়বে বা আমার মেয়ে সায়েন্সে পড়বে, এই যে ব্যাপারগুলা এগুলা কিন্তু আগের চেয়ে কমে আসছে, কিন্তু কমে আসার পরেও কিন্তু আরো বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলাতে আমাদের যে শিক্ষাবিদ যে বন্ধুরা আছে তারা যদি আমাদেরকে গাইড করে যে বাচ্চাদেরকে ফিউচার যে ওয়ার্ল্ড আসতেছে সেখানে কম্পিটিটিভ করে গড়ে তুলতে হলে আমাদের কি কি করতে হবে, শুধুমাত্র একাডেমির উপর কিন্তু বাচ্চাদের চিন্তা ভাবনাটা যদি আমরা এখন করি তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ আমি যতটুকু জানি এডুকেশনের ট্রেন্ড, আমি যতটুকু জানি আমরা ট্রেডিশনাল যে এডুকেশন আমরা পড়ে আসছি, আমরা কি করেছি, এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি, গ্রাজুয়েশন করেছি, এই ট্রেডিশনাল এডুকেশনটা থাকবে না, স্কিল বেসড এডুকেশন আসবে। স্কিল বেসড এডুকেশনটা হচ্ছে যে তুমি ভাই ডেটা সায়েন্স সম্বন্ধে তুমি কতটুকু জানো, তুমি কি স্পেশালাইজড কিনা, তুমি এআই জানো কিনা, তুমি রোবোটিক্স জানো কিনা, তুমি কোথা থেকে গ্রাজুয়েশন করছো, তুমি কি এমআইটি থেকে পড়ছো নাকি তুমি ক্যালটেক থেকে পড়ছো, ডাজন্ট ম্যাটার, আমার এই স্কিলসের দরকার, তুমি জানো কি জানো না। মানে এই ধরনের কিন্তু একটা ট্রেন্ড কিন্তু অলরেডি ইট ইজ গোয়িং অন। আইবিএম, তারপর মাইক্রোসফট, ওরাকেল, ওরা কিন্তু এভাবে এখন ওদের হেড হান্টিং গুলা করতেছে। ওরা কিন্তু এখন এমআইটি গ্রাজুয়েট খুঁজতেছে না বা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটির গ্রাজুয়েট খুঁজতেছে না। তো এই যে একটা চেঞ্জ আসতেছে এডুকেশনের মধ্যে, স্কিল বেসড এডুকেশন, এই ব্যাপারটাতে কিন্তু আমাদের সন্তানদেরকে কিন্তু এখন কিন্তু ওইভাবে মানুষ করতে হবে। তো এই ব্যাপারগুলা আমাদের যারা শিক্ষাবিদ বন্ধু যারা আছে তারা হয়তো আমার চাইতে আরো ভালোভাবে বলতে পারবে। আমি খুব ভালোভাবে হয়তো বলতে পারতেছি না, কিন্তু আমরা এইগুলি যদি আমরা অ্যারেঞ্জ করি, আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে যদি আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যদি আমাদের বন্ধুদেরকে অ্যাওয়্যার করি যারা হয়তো বা ট্রেডিশনাল এডুকেশনের কথাই চিন্তা করতেছে, ঠিক আছে বাচ্চারা পড়তেছে, এসএসসি পাস করবে, এইচএসসি পাস করবে, তারপর ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলো বা বুয়েটে চান্স পাইলো, এভাবে যারা চিন্তা করতেছে তাদেরকে একটু অ্যাওয়্যার করা যে না, ভবিষ্যতের এডুকেশন সিস্টেম কিন্তু পরে দেখা যাবে যে পাশ করলে জব মার্কেটে তার কোনো ডিমান্ড থাকবে না, স্কিল বেসড চলে আসতেছে জব মার্কেটটা। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত আমি মনে করি। না হলে দেখা যাবে যে আমরা যখন রিটায়ার্ড করবো, আমাদের বাচ্চারা চাকরি করতে যাবে, জব পাবে না, তখন আমরা একটা হতাশায় পড়ে যাই। তো এই জায়গায় আসলে 90-র কাজ করার একটা সুযোগ আছে। আরেকটা ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে যে যেহেতু আমি মনে করি যে স্কিল বেসড এডুকেশনটা যেহেতু এখন থেকে শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চারা এটা পুরোপুরি পাবে। তো আমাদের মধ্যে যারা কোর প্রফেশনাল যারা আছে, যাদের বিভিন্ন ধরনের বড় বড় অর্গানাইজেশনে কাজ করার এক্সপিরিয়েন্স আছে,
আমরা যদি আমাদের যে বাচ্চারা অলরেডি গ্র্যাজুয়েশন করে ফেলেছে বা করার কাছাকাছি আছে, তাদের জন্য জব মার্কেটের যাতে তারা রেডি হতে পারে এই ধরনের কোনো কিছু যদি করা যায়, ওয়ার্কশপ আয়োজন যদি করা যায়, আমাদের ফ্রেন্ডরা যারা আছে, 90 ফ্রেন্ডরা যারা আছে, তারা ওই ওয়ার্কশপগুলি করালো। হ্যাঁ, কারণ ইনফরমেশনটা হচ্ছে কি সবচাইতে বড় ব্যাপার। আমি জিনিসটা জানি কিনা যে কি হচ্ছে, হ্যাঁ, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো এটা আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে পারি, খুব ইমিডিয়েটলি আমরা করতে পারি। তো সেটার দিকে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এটা আমাদের সবার জন্যই কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে। আর যেটা বললা তুমি করোনার পরবর্তী সময়ের যে ব্যাপারগুলা, তো সেটা মানে আমি মনে করি যে করোনা পরবর্তী সময়ের জন্য আমরা কতটুকু রেডি আছি সেই ব্যাপারে আসলে আমাদের মানে ডাক্তার ফ্রেন্ড প্লাস আমাদের সাইকোলজিস্ট যারা আছেন ওনাদের দিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের টক শো আয়োজন করলে আমার মনে হয় যে ভালো হবে। ধন্যবাদ বন্ধু শামীম, খুব সুন্দর বলেছো। আসলে আমাদের নিয়ে তো আমাদের ভাবনার একটা মানে স্থায়ী রূপে এসে গেছে আমাদের নিজের নিজের জায়গায়। এখন আমাদের সমস্ত ভাবনাই আমাদের সন্তানদের নিয়ে, ওদের আগামী দিন আলোকিত হবে সবসময় এই কামনাই করি আমরা। আর আমাদের সন্তানদের আলোকিত ভবিষ্যতের জন্য আমাদেরকেই ভাবতে হবে। আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং রাজশাহীর আমাদের মানে ৯০-এর বন্ধনের রাজশাহীর পক্ষ থেকেও আমাদের সকল বন্ধুদের প্রত্যেকটা গ্রুপের অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট থাকলো আমরা আমাদের বাচ্চাদের নিয়ে স্পেশালি ভাববো আমাদের আলোকিত ভবিষ্যৎ, আলোকিত প্রজন্ম কিভাবে আমরা তৈরি করতে পারি, কিভাবে ওদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম রেখে যেতে পারি, সেই জায়গাটায় আমাদের সকলেরই চিন্তা থাকবে। এই জায়গাটায় আমাদের চিন্তার ক্ষেত্র তৈরি করতে হবে আগে। এবারে একটু বন্ধুদের আমাদের বান্ধবীদের নিয়ে একটু বলি। আমরা যে ৯০-এর বান্ধবীরা মোটামুটি ভাবে মাঝ বয়স পেরিয়ে গেছে, আমরা জি বাংলা দেখতাম, স্টার জলসা দেখতাম, কত কি দেখতাম, কত রং বেরঙের। তো এই যে চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল, তো এখন আমাদের বান্ধবীদের কি উপায়? ঘরে বসে যে সমস্ত আমরা কর্মজীবী বান্ধবী আছি তারা তো কাজ করছি, মানে সংসারের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি কথা মনে পড়ে গেল, রমণী রাধুনী রূপে জন্মগ্রহণ করে, মরিলে বাবু তিলিলা সাঙ্গ করে। তো এই রাঁধুনির কাজটা তো একদম আমাদের কম্পালসারি সকাল থেকে রাত্রি অবধি, কিন্তু যারা আমরা আবার ঘরের বাহির হই সেটা ক্ষেত্রটা আলাদা, আমরা ব্যস্ত থাকি। কিন্তু যে সমস্ত আমাদের বান্ধবীরা সংসার সামলাচ্ছেন, অর্থাৎ মানে হোম মেকার, তাদের অবসর কাটতো সেই টেলিভিশন দেখে। তো আমাদের সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, জি বাংলা, স্টার জলসায়, এসব। এখন আমরা কি করতে পারি? ৯০-এর বন্ধুরা আমাদের ওই বান্ধবীদের জন্য কি ভাবতে পারি? ওদের জন্য আমাদের কি ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে যাতে করে ওরা একটুখানি বিনোদন পায়, আনন্দ পায়। আর আমরাও তো একটু দেখতাম, মানে আমরা যে কর্মজীবী নারীরা দেখি না স্টার জলসায়, এত ফেরেস্তা ছিলাম না কখনোই, আমরাও দেখতাম। সেক্ষেত্রে বন্ধুরা কি ভাবছে? বন্ধু সজল বলো তোমার অভিমত। এবার আমি সমস্ত বান্ধবীদের হই। এখানে আসলে দু রকম অ্যাপ্রোচ আছে। তো আমার মনে হয় যে সংখ্যাগরিষ্ঠ বান্ধবীরাই এই স্টার জলসা বা জি বাংলা এগুলোর ফ্যান বেশি। তো নিঃসন্দেহে আমি সাংঘাতিক সমব্যথী এই চমৎকার অনুষ্ঠানগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে বলে। তো এখন বেশি বেশি বিকল্প কি হতে পারে? এখন বেশি বেশি করে আমাদের ৯০-এর বন্ধুদের সাথে তারা আড্ডা দিতে থাকুক, টক শোতে আসুক, চুটিয়ে চ্যাটিং করুক, গল্প করুক, অনলাইন অফলাইন আড্ডার মধ্যে থাকুক। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। আচ্ছা, এছাড়া আসলে না, ইতিবাচক ভাবে তারা আরো বেশি হেলথ কনসার্ন হতে পারে। কারণ আমরা কিন্তু যেটা বলছিলাম 46-47 বলে একটি মানে টাইম, এই সময় আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে বিশেষ করে ফিজিক্যাল এক্সারসাইজ, মেন্টাল এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো তারা করতে পারে। আর আড্ডার তো বিকল্প নেই, সেটা তো বললামই আমি। এছাড়া আরো অন্যান্য বিভিন্ন সৃষ্টিশীল বা সৃজনশীল কাজের সাথে তারা সম্পৃক্ত থাকতে পারে। বই পড়া তো খুব চমৎকার একটি অভ্যাস। মনস্তাত্ত্বিক বইগুলো পড়ে ফেলতে পারে, গল্পের বইগুলো পড়ে ফেলতে পারে। তারা ইউটিউব দেখে বিভিন্ন রকম রান্না বান্না শিখে সেগুলো আমাদের বন্ধুদেরকে খাওয়াতে পারে। আমরা তাহলে বেশি বেশি করে একটু দাওয়াত খাওয়ার সুযোগ হলো আমাদের। ঠিক আছে। আর যে গৃহকর্তার
মানে একদিক দিয়ে ভালো হয়েছে ওই অর্থে আমাদের গৃহকর্তাকে সেবাটা বেশি পাবে বান্ধবীদের কাছ থেকে। হ্যাঁ, তো এই মোটা দাগে আমার পরামর্শ। আচ্ছা, তোমার পরামর্শ আমাদের ভালো লাগলো। তারপরেও তোমরা একটু মাথায় রেখো যে মানে আমরা কিভাবে বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে প্রোগ্রাম করতে পারি মাঝে মাঝে, যাতে করে সেই জায়গাটাও এই যে আমাদের বন্ধুরা তাড়াতাড়ি ঘরে ফিরলো, বললো যে একটু রাত 11টার পরে বাড়িতে ঘরে সময় না দিতে পারলে একটুখানি তো স্বাভাবিক বউরা মন খারাপ করবে, আমিও বউয়ের জায়গা থেকে মন খারাপ করি, আমিও তো বউ কাউরি। তো এখন হলো কি যে আমরা যদি ওইরকম একটা সুন্দর বন্ধন তৈরি করতে পারি, তাহলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আমরা মাঝে মাঝে বন্ধুরা বউয়ের কাছ থেকে একটু ছুটি নিতেও পারি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সেজন্য আমাদেরকে ওই সুযোগটা করে দিতে হবে। তাহলে পরে হবে কি, আমাদের এত সুন্দর যে বন্ধন, এইটা বিভিন্ন জায়গায় হয়তো গেলে সেই জায়গাটা একটা মানে মনের দিক থেকে একটা প্রসারতা ঘটবে। আমি এবার আসবো বন্ধু শামীমের কাছে। আমরা তো স্বজনের মতামত শুনলাম, যে আমাদের বান্ধবীদের নিয়ে বা আমাদের বন্ধুদের বউদের নিয়ে তোমরা কি ভাবছো, যে কি করা যেতে পারে? যেই চ্যানেলটার উদাহরণ দিলা জি বাংলা, তো ওটার রিপ্লেসমেন্ট কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ ওটার যে নেশা, হ্যাঁ, ওই নেশা তো আসলে নেশার যে সিরিয়াল গুলা, হ্যাঁ, ওগুলো প্রডিউস করা তো ডিফিকাল্ট। হ্যাঁ, তো যাই হোক, এটা যেহেতু একটা একটা জিনিস বন্ধ যেহেতু করেছে, নিশ্চয়ই ওটার কোনো ক্ষতিকর দিক ছিল। তো স্বজন যেটা বললো যে আসলে আমাদের লাইভ প্রোগ্রাম যেগুলো আছে, আমি একটা জিনিস দেখলাম যে আমার একটা জিনিস হয় কি, যে 90-এর সময়টা কিন্তু বাংলাদেশে একটা রেভুলেশন হয়েছে। হ্যাঁ, এবং আমি মনে করি, মানে পার্সোনালি আমি যেটা মনে করি, যে একটা তার ছেঁড়া জেনারেশন ছাড়া কোনো রেভুলেশন হয় না। যেমন 71-এ যে রেভুলেশনটা হলো আমাদের স্বাধীনতার যুদ্ধ, হ্যাঁ, আমাদের 90-ও কিন্তু তাই একটা জেনারেশন থাকে কিন্তু। তো এই তার ছেঁড়া জেনারেশনে কিন্তু ট্যালেন্ট থাকে, অনেক বিভিন্ন ধরনের ট্যালেন্ট থাকে, সাহিত্যে ট্যালেন্ট থাকে, কবিতায় ট্যালেন্ট থাকে, গানে ট্যালেন্ট থাকে, বিভিন্ন কাজ করবে। তো আমাদের 90 কিন্তু ট্যালেন্টের অভাব নাই। সেই তুলনায় কিন্তু আমি বলবো যে আমাদের 90-এর যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে লাইভ প্রোগ্রাম খুবই কম, খুবই কম। আমি বলবো যে অনেক আছে খুব ভালো গান গায়, আমরা হয়তো জানিই না। হ্যাঁ, হুট করে দেখি যে না একটা পোস্ট করলো, বেশ ভালো তো গান, বেশ ভালো গান গায়, বা একটা পোস্ট করলো, হ্যাঁ ভালো আবৃত্তি করে। তো এই যে ব্যাপারগুলো যে একুমুলেশন করা, যে হ্যাঁ আমরা লাইভ প্রোগ্রাম বেশি করে করি, এটা করলে হবে কি, যে ওই যে যেটা জি বাংলা যে কথাটা বলবো না, সেটা কিন্তু কমে যাবে একটা সময়। আমি যদি এরকম করে যদি আমি নিজেই যদি প্রোগ্রাম করি, আমি যদি নিজেই যদি গান গাই, লাইভে গান গাই, ফেসবুকে আমাকে যদি দেখে কমেন্টস করে, আমি কিন্তু আর কোনো সিরিয়াল দেখবো না, এটাই হচ্ছে নিয়ম। তো সেই তুলনায় আসলে আমি আমাদের 90-এর যতগুলা গ্রুপ আছে সবাই দিনকে বলবো যে লাইভ প্রোগ্রামের পরিমাণটা বাড়াতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু নিজেও যেহেতু আমি আছি একজন প্যানেলে, এই লাইভ প্রোগ্রাম বাড়াতে হলে সময় দিতে হয়, একজন সঞ্চালক লাগিয়ে অ্যারেঞ্জ করতে হয়। তো এটা একটা অবস্টেকল, কিন্তু তারপরেও আমরা লাইভ প্রোগ্রামটা বাড়ালেই খুব জি বাংলার যে প্রভাবটা কমে যাবে। আরেকটা ব্যাপার আমি বলি, যে আমরা তো আসলে দেখা যায় লাইভ প্রোগ্রামগুলোতে দেখা যাচ্ছে 90 সালে আমরা যারা আছি, যারা ছেলে মেয়ে যারা আছি, তারাই প্রোগ্রাম করি, কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে, স্পাউসদের নিয়ে প্রোগ্রাম কিন্তু খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু এরিয়া বাড়ে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে হ্যাঁ বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করলাম, স্পাউসদের নিয়ে প্রোগ্রাম করলাম, ওভারঅল আমরা যদি প্রোগ্রামের সংখ্যাটা বাড়াই, তাহলে দেখা যাবে যে টিভি দেখার যে ব্যাপারটা, নট অনলি জি বাংলা, অন্যান্য কিছু কিন্তু কমে যাবে। হ্যাঁ, নিজের পারফরমেন্স দেখতে কিন্তু ভালো লাগে, এটা স্বাভাবিক। একদমই। হ্যাঁ, সেটাই কথা। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো লাইভ প্রোগ্রামের সংখ্যা বাড়াক। আমি আমাদের এডমিন প্যানেলে এটা মানে আমরা চেষ্টা করি লাইভ প্রোগ্রাম করার জন্য। তো এখন থেকে আজকের যে কোশ্চেনটা আছে সেটার পরে আসলে আমার মনে হলো যে আসলে লাইভ প্রোগ্রাম আসলে অবশ্যই বাড়ানো উচিত। অশেষ ধন্যবাদ বন্ধু শামীম। তোমরা এই বিষয়গুলো নিয়ে ভাববে। প্রত্যেকটা মানে 90-এর বন্ধনে আমরা রাজশাহী থেকে সকলের পক্ষ হয়ে আমিও মানে সব অ্যাডমিন বন্ধুদের কাছে আমার পক্ষ থেকেও থাকলো যে এই বিষয়টি ভাবতে হবে। না হলে আমরা বান্ধবীরা আবার দেখা গেল যে হাঙ্গার স্ট্রাইক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের বড়রাও খেতে পাবে না, তোমরাও কিন্তু ওই পর্যায়ে চলে যাবে। তো ওই জন্য বিনোদনের জায়গা তাড়াতাড়ি তৈরি করো তোমরা। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটুখানি বন্ধুদের কাছে আরেকটা বিষয় জানতে চাই। আমাদের দুই বন্ধু আছেন, খুব চমৎকার কথা বলছেন। আসলে আমাদের প্রকৃতির নিয়মে আমরা বয়স বেড়ে চলেছে। আমার সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে। তো
এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম। আমি কিন্তু ভাবি যে আমাদের বয়স কমছে, অর্থাৎ পৃথিবীতে থাকার আয়ু কমে আসছে। সে জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের যে এই আর 15-20 বছর, আরো এই কথার ফাঁকে মনে পড়ে গেল আমাদের গত 3 বছর থেকে হয়তো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে 90-এর বন্ধনে। সারা বাংলাদেশে বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হয়েছে। তো এর মধ্যে অনেক বন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন, পৃথিবীর মায়ের ছেড়ে চলে গেছেন। আবার আমরা হয়তো অনেকেই চলে যাব, কেউ থাকবো না। তো যে সমস্ত বন্ধুরা চলে গেছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা রইল, এবং তারা যেখানে আছেন সৃষ্টিকর্তা নিশ্চয়ই ভালো রাখবেন। আর আমরাও একসময় যাব, এটা তো প্রকৃতির নিয়ম, যেতেই হবে। তো 15-20 বছর পরে আমাদের যে আজকে যে শারীরিক কন্ডিশন, আমাদের অনেকেরই শরীরে নানান রোগ ব্যাধি দেখা দিয়েছে। আমরা অনেকেই হয়তো খুব একটা শারীরিকভাবে সুস্থ এখনো নেই। তো ন্যাচারালি আমাদের হয়তো 15-20 বছর পরে আরো বার্ধক্যের জায়গায় আমরা চলে যাব, পৌঁছে যাব। তখন আমরা আমাদের এই 90-এর যে বিভিন্ন গ্রুপ আছে সেই জায়গায় আমাদের এই গ্রুপগুলোর কি হবে, বা আমরা পরবর্তীতে এই গ্রুপগুলো কি তাহলে আমাদের সাথে সাথে হারিয়ে যাবে, নাকি আসলে এগুলো হাল ধরবার জন্য আমরা কোনো প্রজন্ম রেখে যাব যারা আমাদেরকে মনে রাখবে, স্মৃতিচারণ করবে, বা ভালো কোনো কিছু আমাদের কাছে শিক্ষা নিয়ে তারা এইটা রেস ধরে স্মরণে রাখবে। তোমরা কি মনে করো? তোমাদের কাছে, স্বজনের কাছে যেতে চাই এই প্রশ্নের রেস ধরে, এবং বন্ধু শামীমের কাছে আমি আসবো। বন্ধু স্বজন। হ্যাঁ, ইংরেজিতে একটা আসলে কথা আছে, স্টার্ট ওয়েল, কন্টিনিউ ওয়েল অ্যান্ড ফিনিশ ওয়েল। তো তুমি ওই ফিনিশিং টাচের কথাই বল। আমরা শেষ সময়ে শেষ দিকে এসে আমাদের মনকে যেন অটুট থাকে, সেজন্য এই মেধাবী লোক যারা আছে আজকে আলোচনায় অংশগ্রহণ করছেন, তারা এটা নিয়ে কাজ করবে। আপনার যে বন্ধন আরো 15 বছর পরে 65-এও যদি আমাদের টিকে থাকে, সেরকম একটি কারিকুলাম তারা সেট করবে, so that we can talk and we can interact with each other. প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের হেলথ স্ক্রিনিং, এটা এটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি বন্ধুদেরকে, এটার জায়গা থেকে বছরে একবার বা বছরে দুবার আমরা যেন টোটাল হেলথ স্ক্রিনিংটা, আমাদের কন্ডিশনটা কেমন আছে। তাহলে হঠাৎ করে অকালে চলে যেতে হবে, যে কোনো সময় চলে যাচ্ছে মানুষ, তারপরেও সচেতনতাটা মানে অধিক পরিমাণে রাখতে হবে হেলথের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস, খাবারের ব্যাপারটা খেয়াল রাখা দরকার। আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ গুলো, অ্যাক্টিভিটি বাড়ানো দরকার। আমাদের মেন্টাল এক্সারসাইজ এবং মেডিটেশন এগুলো করা দরকার, এবং হাসি খুশি থাকা, বন্ডিং ক্রিয়েট করা, বন্ধুদের সঙ্গে যে আড্ডা, এই যে এইটা একটা বন্ডিং, ফ্যামিলির সাথে যে বন্ডিং, এই যত ভালো বন্ডেজ থাকবে, একটা বিয়ার বলি আমার বলি, তত বেশি আমরা এবং সেই মানসিক সুখটাই আসলে আপনাকে শারীরিকভাবেও সুস্থ থাকতে সাহায্য করে। আর আর সেই 20 বছরের সেই স্মৃতি এসে উঠতেছে, সেই চেহারাটা, সেই মুন্নিকে আমি সেই মুন্নিকে ওই চোখেই দেখতে চাই, আজকে যে চোখে দেখছি। শামীমকেও আমি সেভাবেই চেহারাটা চলে আসবে, সেই ইয়াং শামীম। হ্যাঁ, তো আমি চাই যে তারা সুস্থ থাকুক এবং তারা দীর্ঘজীবী, এবং আমাদের 90-এর বন্ধনের প্রত্যেকটি বন্ধু সুস্থতা। ধন্যবাদ বন্ধু স্বজন। আমরা শামীমের কাছে আসবো। শামীম বন্ধু, তোমার অভিমত ব্যক্ত করো যে আমাদের জীবনের শেষ প্রান্তে এসে আমাদের আসলে চিন্তা। এই প্রশ্নটা আসলে মানে একটু সুদূর প্রসারী প্রশ্ন, যে আমরা প্ল্যাটফর্ম করলাম, 90 সব বন্ধুরা একত্রিত হলাম, মানে আমরা যখন আস্তে আস্তে তো আমরা বয়সের দিকে এগিয়ে যাচ্ছি, বয়সটা থেমে নাই। তো আমরা অনেকেই যেটা বললা, মুনি যেটা বললা, আমাদের অনেক প্রিয় বন্ধু দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, তো একটা সময় আমাদেরও যেতে হবে। তো তারপরে হোয়াট নেক্সট, ব্যাপারটা হচ্ছে তাই যে তারপরে আসলে কি হবে, যে 90-এর প্ল্যাটফর্মে যে আমাদের আড্ডা, আমাদের পোস্ট গুলো আছে বিভিন্ন গ্রুপে, হ্যাঁ, এগুলার কি মানে কি হবে, এগুলো কি এভাবেই পড়ে থাকবে নাকি কন্টিনিউ হবে?
তো এটা নিয়ে আসলে ওরকম করে যে খুব চিন্তা করা হয়েছে সেটা আমি বলবো না। আমাদের আমাদের গ্রুপের কথা আমি যতটুকু আমি জানি। তো আমরা তারপরে যে আমরা বসে নেই তাই না, উই আর জাস্ট স্টার্টিং। হ্যাঁ, যেমন এই বছর আমরা যেটা চিন্তা করলাম যে যেই পিকনিক গুলা যেগুলা হয়, মিলন মেলা যেগুলা হয়, ওগুলা কিন্তু হচ্ছে যে শুধুমাত্র আমরাই যাচ্ছি, আমরাই পার্টিসিপেট করছি। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবারগুলোর সাথে ওটার বন্ধনটা নাই কিন্তু। হ্যাঁ, আমাদের আমাদের স্পাউসরা যাচ্ছে না, আমাদের সন্তানরা যাচ্ছে না। তো এভাবে যদি আমরা যদি শুধু প্রতি বছর পিকনিক করে যদি শুধুমাত্র আমরাই পার্টিসিপেট করি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে সম্পর্কের যে কন্টিনিউটিটা আছে সেটা কিন্তু আসলে ইন্টারাপ্ট হয়ে যাবে, এটা একটা সময় কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো এই কথা চিন্তা করে আমরা এবার আমাদের আড্ডার থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা 24শে ডিসেম্বর আমরা একটা পিকনিকের আয়োজন করছি, যেই পিকনিকে আমরা ফ্যামিলি সহ চিন্তা করছি। এই যে তোমার যে প্রশ্নটা আছে সেটা নিয়ে যে আমরা বললাম না যে উই আর জাস্ট স্টার্টিং, তোমার তোমার চিন্তাটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছি, যাতে ফ্যামিলি বন্ডিংটা ক্রিয়েট হয়। ফ্যামিলি বন্ডিংটা ক্রিয়েট না হলে সে আমার ছেলে বা ধরো তোমার সন্তান আছে বা আমাদের বন্ধুদের সন্তানরা আছে, তারা এই প্ল্যাটফর্মে আমরা দিলাম, তাদেরকে আমরা এডমিন মডারেটর বানিয়ে দিলাম, কিন্তু কথা হচ্ছে এটার প্রতি যদি মায়া না থাকে তাহলে এটা ওরা কন্টিনিউ করবে না, তাই না? তো এই মায়াটা ক্রিয়েট করার জন্য আমরা এবার পিকনিকের আয়োজন করেছি, যেটা আছে সেটার মধ্যে আমরা আমাদের বাচ্চাদেরকেও নিয়ে যাব, বাচ্চাদেরকেও আমরা পার্টিসিপেন্ট হিসেবে পাবো এবং ওদের ওদের বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করাবো। তাহলে ওরা পরস্পরকে চিনবে, ওদের একটা ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে যাবে। তো এভাবে আসলে আমরা চিন্তা করতেছি যে ওদেরকে ইনভলভ করা এখন থেকে। ইনভলভ করলে হবে কি যে ওরা জিনিসটার প্রতি আমাদের যে মমত্ব বোধ ওরাও কিন্তু একসময় ফিল করবে। তো এভাবে আমরা এই প্ল্যাটফর্মটাকে কন্টিনিউ করার একটা চিন্তা ভাবনা করছি। আর বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়া, যেমন আমরা কম্পিটিশনের আয়োজন করতে পারি আমাদের প্ল্যাটফর্ম থেকে, যে আমাদের যে বাচ্চারা যারা আছে, যারা গান ভালো গায়, যারা ছবি ভালো আঁকে, কম্পিটিশন দিলাম, ওরা পার্টিসিপেট করলো, এখান থেকে একটা ওরা অ্যাওয়ার্ড পেলো, তাহলে কিন্তু আমাদের যে প্ল্যাটফর্ম গুলার প্রতি তাদের কিন্তু একটা শৈশবের স্মৃতি থাকবে যে হ্যাঁ, আমি যখন ক্লাস 5-এ পড়তাম আমি এখানে পার্টিসিপেট করেছি, আমি ছবি আঁকায় প্রাইজ পেয়েছি। তাহলে ওদের এই যে বন্ডিংটা কিন্তু স্টার্ট হবে। তো এটা আসলে আমরা সব গ্রুপ যদি চিন্তা করি তাহলে আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম ওরাও এই প্ল্যাটফর্মটাকে বাঁচিয়ে রাখবে, কারণ টেকনোলজি যতদিন থাকবে, ফেসবুকও হয়তো থাকবে, হয়তো অন্য নামে থাকবে, তো এই গ্রুপগুলোও থাকবে, আমরা চলে যাওয়ার পরেও থাকবে। তো আমার পার্সোনাল আইডি হয়তো রিমেম্বারিং হয়ে যাবে, কিন্তু গ্রুপ তো আর কখনো রিমেম্বারিং হতে পারবে না, কন্টিনিউ করতে হবে, সামওয়ান শুড কন্টিনিউ, সাম গ্রুপ শুড বি কন্টিনিউ। তো জিনিসটা তোমরা এই প্রশ্নটা উত্থাপন করে খুবই ভালো করেছো। আমি মনে করি যে আমরা যেভাবে এবার চিন্তা করেছি পিকনিকটা নিয়ে, অন্যান্য গ্রুপও সেভাবে চিন্তা করবে এবং ফ্যামিলি বন্ডিংটা যাতে বাড়ানো যায়, বাচ্চারা যাতে বাচ্চাদেরকে চিনতে পারে, সেই ব্যাপারে সবগুলা গ্রুপ যেন তাদের কর্মসূচি নেওয়ার চিন্তা ভাবনা করে। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু শামীম তোমাকে। আসলে আমাদের বন্ধনকে দৃঢ় করবার জন্য আগে পরিবার প্রয়োজন, আর পরিবার থেকেই আমরা একটা বড় পরিবারে মিলিত হয়েছি 90-এর বন্ধনে। তো এই 90-এর বন্ধনটাকে দৃঢ় করবার জন্য আমাদের সকলের একমত হওয়া প্রয়োজন এবং সবাই মিলে যেন কাজ করতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে, এইটুকু প্রত্যাশা তো সবসময় আমরা করতেই পারি এবং রাখি। আমাদের শেষ প্রশ্ন অল্প করে ছোট্ট করে একটু জেনে নিই বন্ধু স্বজনের কাছে এবং শামীমের কাছে, যে অ্যাডমিন হিসেবে বা মডারেটর হিসেবে গ্রুপের সদস্যদের প্রতি আমাদের আসলে প্রত্যাশা কি বা আমাদের দায়বদ্ধতা কোথায়, একটু ছোট্ট করে জানবো বন্ধু স্বজনের কাছে, যে আমরা আমাদের গ্রুপের সদস্যদের প্রতি এবং বন্ধু মানে আমাদের যে বন্ধুরা আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা কি এবং দায়বদ্ধতা কতটুকু, কি ভাবছো স্বজন? হ্যাঁ, আসলে প্রথমত অ্যাডমিনদেরকে তো অবশ্যই, তারা হচ্ছে লিডার, তাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকেই তো আজকের এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে, তাই না? তো তারা সবসময় আমাদের কাছে শ্রদ্ধার জায়গায় থাকবে এবং অসম্ভব ভালোবাসার জায়গা থেকে থাকবে। যে যে গ্রুপটি ক্রিয়েট করেছে, আমি ব্যাক বেঞ্চার থেকে শুরু করে আমাদের নগরের রাজশাহী হলো, আর দায়বদ্ধতাটা আসলে মানে অ্যাডমিন থেকে তারা যেন অনেক বেশি কমিটেড থাকে, আর পজিটিভ অ্যাপ্রোচ সকলের প্রতি রাখে,
সহানুভূতিশীল দৃষ্টিটা যেন আমরা রাখি। ঠিক একইভাবে আমাদের যারা সদস্য যারা আছে তারাও যেন এই গ্রুপের প্রতি একটি মহব্বতের দৃষ্টি যেন থাকে। এখানে অনেক সময় দেখা যায় কি যে সুপারফিশিয়াল একটা ফিলিংস আছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, আড্ডা দিচ্ছি, মানে কেমন একটা মেকি এবং সুপারফিশিয়াল একটি ফ্লেভার দেখা যায়। এই জায়গা থেকে আসলে বের হতে হবে। আর এটা বের হতে হলে কি বললাম যে মনস্তাত্ত্বিক জায়গাটা আগে ঠিক। আমরা মানুষ মাত্র ভুল করব। ছোট ছোট ভুলগুলোকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। বন্ধু বন্ধুকে ক্ষমা করে দিব। কিন্তু এক বন্ধু করে একটি ভুল করেছে, সেখান থেকে আমরা একটি জিজ্ঞাসা নিয়ে নেতিবাচক মানসিকতা গ্রহণ করে আমি ওটার পিছনে লেগে গেলাম, ওটাকে টেনে নিয়ে গেলাম, কিন্তু বন্ধুত্ব না। এটা অন্য জায়গা। বন্ধু বন্ধুকে ক্ষমা করতে হবে, বন্ধু বন্ধুকে ক্ষমা করতে শিখতে হবে। আর ভালোবাসার জায়গায় যে স্নেহের জায়গায় যে ক্ষমার জায়গা, তো আমরা যে ব্রডার অ্যাপ্রোচ নেই, পজিটিভিটিটা বাড়াই, নেগেটিভ ইমোশনস গুলো কমাই, এগুলো আসলে প্রবলেম গুলো তৈরি হয় এই ছোট ছোট নেগেটিভ ইমোশনস। তুমি যদি এটাকে একটু অ্যানালাইসিস করো, তেমন কিছুই পাবে না। হ্যাঁ, তো এটা কেন আমরা এসে কেন এই ম্যাচুরিটি দেখাবো না? আমি তো সেই ক্লাস 5 বা 6 এর যে বাচ্চাটা যে গল্পে ইমোশনাল, আমরা mature, যদিও আমরা আমাদের বয়স এখন সেটা ডিমান্ড করে, আমাদেরকে দেখে আমাদের বাচ্চারা শিখছে, আমাদের দেখে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা শিখছে। তো আমি বলবো যে পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভিটি, পজিটিভ থিঙ্কিং, এই জিনিসগুলো আমরা নিয়ে আসি এবং বন্ধুদের প্রতি কমিটমেন্ট, ভালোবাসা, শ্রদ্ধা, ক্ষমা, এই জিনিসগুলো যেন থাকে। ঐক্যতা যেন আমরা নিজেদের মধ্যে রাখতে পারি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ যেন আমাদের চলার পথে বিঘ্নতা তৈরি না করে। এটাই আমার কামনা। আর আমি সারা বাংলা ৯০ এর সাথে সাথে আমাদের আঞ্চলিক গ্রুপ ৯০ এর বন্ধনে রাজশাহী, তাদের যে পথ চলা, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে কমিটমেন্ট এবং এটার সাথে যারা যুক্ত আছে, তাদের সকলকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে তোমাকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর সঞ্চালনার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ বন্ধু সজন। আমরা একটুখানি আমাদের বন্ধু শামীমের কাছে আসি। শামীম, তোমার অভিমত, আমাদের শেষ প্রশ্ন বা জিজ্ঞাসা। আসলে দায়বদ্ধতার ব্যাপারটা খুবই মানে আমি যেটা মনে করি যে অ্যাডমিনদের প্রথমত যে আমরা গ্রুপগুলো যখন তৈরি হলো তখন কিন্তু আসলে এত চিন্তা ভাবনা করে কিন্তু আসলে গ্রুপগুলো তৈরি হয় নাই। আস্তে আস্তে কিন্তু দায়বদ্ধতার ব্যাপারটা কিন্তু মানে সবাই মানে প্রত্যেকটা গ্রুপই কিন্তু রিয়েলাইজ করতে পারতেছে, কারণ এখানে একটা প্ল্যাটফর্মে আমাদের ৯০ এর যত যারা আছে তারা পার্টিসিপেট করতেছে এবং দেখা যাচ্ছে কি যে পোস্টের যে ব্যাপারগুলো আছে যে আমরা যে অ্যাপ্রুভ করি আমাদের হয়তো একটা নীতিমালা আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে একজন আরেকজনের প্রতি যাতে কোনো ধরনের অসম্মানজনক কোনো কিছু না বলে। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এখানে মনে রাখতে হবে যেটা যেটা আমরা সবসময় মনে করি, 90s আড্ডা সবসময় যেটা মনে করে যে এটা যেহেতু একটা এসএসসি পাশ করা ছেলেপেলেদের সংগঠন, ৯০ যারা পাশ করেছে, এখানে অনেকেই আছে যারা এসএসসি পাশ করার পরে হয়তো তার আর শিক্ষা জীবন আর কন্টিনিউ করে নাই। এরকম ছেলেও যেরকম আছে, আমাদের বন্ধুরা অনেক আছে পিএইচডি করেছে। তো পোস্টের ব্যাপারটা যেটা হচ্ছে যে তার যেই তার এসএসসি পাশ করার পরে যে পড়াশোনা করে নাই তার পোস্টের যে ওয়েট আর যে পিএইচডি করেছে তার পোস্টের ওয়েট কিন্তু সেম না। তো শুরুতে যে জিনিসটা ছিল আমি বলবো যে সারা বাংলা ৯০ হওয়ার পরে এই পোস্টগুলো নিয়ে কিন্তু অনেক বিদ্বেষপূর্ণ অনেক কিছু হয়েছে কিন্তু। তো দেখা গেছে যে হ্যাঁ অনেকে আছে যে গ্রামাটিক্যাল ভুল ধরতেছে কমেন্টস এর মধ্যে। তো এই যে ব্যাপারগুলা যে বিদ্বেষগুলা ছোট ছোট বিদ্বেষগুলো কিন্তু প্রথমে কিন্তু আমরা প্রথম কিন্তু এটা আমরা ইগনোর করেছি যে না ছোটখাটো জিনিস আমরা ইগনোর করি, কিন্তু যে দায়বদ্ধতার যে ব্যাপারটা আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারি নাই যে এই যে ছোটখাটো ব্যাপার গ্রামাটিক্যাল ভুল ধরা, এই বয়সে এসে কমেন্টস এর মধ্যে গ্রামাটিক্যাল ভুল ধরা, এগুলো একটা সময় যে মহিরুহুর মতো হয়ে যাবে আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারি নাই। মানে
এটাও যে আমাদের দেখতে হবে, দায়বদ্ধতাটা যে একেবারে ওই পর্যন্ত যে আছে আমরা রিয়েলাইজ করতে পারি নাই। তো তখন কিন্তু কিছু আনওয়ান্টেড কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এবং কিন্তু আমরা এডমিন প্যানেলে তখন যারা ছিলাম বেশ তখন অনেক চিন্তা করেছি যে কি একটা গ্রুপ করলাম, এতটুকু আমি টেম্পার কেন নিব, এত আমি স্ট্রেস কেন নিব, এই পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল ব্যাপারটা। আর তখনই কিন্তু দায়বদ্ধতার তার ব্যাপারটা কিন্তু তখন রিয়ালাইজ করা হয়েছে যে না, আসলে এই ধরনের গ্রুপের যদি কেউ চালাতে হয় তার একটা দায়বদ্ধতা থাকবে, সমস্ত বন্ধুদেরকে তার এক রাখতে হবে, এটা হচ্ছে তার সবচেয়ে প্রথম দায়বদ্ধতা, যে কোনোভাবে ঐক্য ভাঙা যাবে না। এটা ছিল আমাদের প্রথম দায়বদ্ধতা, না বন্ধুদের মধ্যে কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি চলতে পারে না। এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে বন্ধুত্বের যে সংজ্ঞাটা যেটা আছে সেই সংজ্ঞাটা যদি কনস্ট্যান্ট থাকে, যে না বন্ধুত্বের সংখ্যাটা হচ্ছে এতটুকু, আসলে বন্ধুত্বের সংজ্ঞাটা কিন্তু কখনো কিন্তু একেবারে আমি কিন্তু ডিফাইন করতে পারবো না যে না এটাই হচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা। এই বন্ধুত্বের সংজ্ঞাটা কিন্তু টাইম টু টাইম যে চেঞ্জ হবে, এবং চেঞ্জ কতটুকু করবে, কতটুকু বন্ধুত্বের সংজ্ঞাটাকে আমি মডিফাই করতে পারবো, এটাও কিন্তু একটা দায়বদ্ধ কিন্তু এডমিনদের থাকে। কারণ কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিতে যদি এডমিন প্যানেল জড়িয়ে যায়, প্রশ্ন এটা করা যাবে না, এই জিনিসটা সবসময় এট্রাক্টেড হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, একটুখানি হচ্ছে যে ইকো হচ্ছিল, ঠিক আছে এখন তুমি কন্টিনিউ করো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে শামীম, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। তো এখন যেটা হচ্ছে যে 90 অনেকগুলা গ্রুপ হয়েছে, দায়বদ্ধতাটা আসলে ডিস্ট্রিবিউট হয়েও গেছে, এটা একটা অনেক বড় ব্যাপার। আসলে একটা গ্রুপ থাকলে তার দায়বদ্ধতাও বেশি থাকে। আমরা এখন সবাই মিলেই সেই দায়টা নিচ্ছি, গ্রুপের এডমিন প্যানেলে যারা আছি। তো সবাইকে অনুরোধ করব, একটা বন্ধুকে যাতে কেউ কখনো ছোট না করে, একটা বন্ধুকে কেউ যাতে কখনো অপমান না করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-3 বছর পরে কারো কারোর সাথে খুব পার্সোনাল রিলেশনশিপ হয়ে যাচ্ছে, সেই রিলেশনশিপ গুলো যাতে একটা বাউন্ডারির মধ্যে থাকে, আমি সেটা আশা করব। এবং এডমিন প্যানেলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ আসে, সেই অভিযোগগুলা যখন আসে তখন যাতে অন্তত বিচক্ষণতার সাথে যাতে সেগুলাকে সলভ করা হয়, কোনো ইমোশন যাতে কাজ না করে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ডিসিশন হয়তো হয়ে যায়, ইমোশনালি হয়ে যায়, সেটা হতে পারবে না, কিন্তু এটা হলে দেখা যাচ্ছে অন্য একটা বন্ধু কষ্ট পাবে। ইভেন মাঝে মাঝে এমন কিছু জিনিস শোনা যায় যে শুধুমাত্র কোনো একটা গ্রুপের ডিসিশনের জন্য অন্য একটা বন্ধু শারীরিকভাবে অসুস্থতা ফিল করতেছে, এরকম কিন্তু হয়। তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যেহেতু দায়িত্বটা নেওয়া হয়েছে এটা কন্টিনিউ করতে হবে, এখন কিন্তু গিভ আপ করা যাবে না। এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা লাস্ট কোশ্চেন যেটা ছিল যে কন্টিনিউটি, আমরা চলে যাওয়ার পর হোয়াট নেক্সট, এটা কিন্তু একটা বড় দায়বদ্ধতা আমি এখন মনে করছি যে এটার একটা দায়বদ্ধতা আছে, এটা যাতে সবাই চিন্তা করে। ধন্যবাদ বন্ধু শামীম, খুব মূল্যবান কথা শুনলাম, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, আমি তো মুগ্ধ হয়ে শুনলাম। আসলে আমরা যে বয়সে এসে গেছি এই সময় আমাদের সিদ্ধান্তগুলো বোধহয় খুব স্থির চিত্তে নিতে হয় বা নিতে হবে। এত ইগো থাকবার বয়স এখন আর আমাদের নেই। আমি বন্ধুদের সকলের কথা রেস ধরে শুধু দুই একটা কথাই বলতে চাই যে আমরা যে যেখানে আছি আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, এবং বন্ধুত্বের জায়গায় যেন আমরা হেসে খেলে আনন্দে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আমরা একজন আরেকজনের কাছ থেকে প্রতি মুহূর্তে যেন শিখতে পারি। আমাদের বন্ধু শামীম যেমনটি বললেন যে কোনো বন্ধু হয়তো এসএসসি পাস করবার পরে ছিটকে গেছেন, পারিবারিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক, যে কারণে হোক, তারপরে আবার কেউ পিএইচডি হোল্ডারও আছেন। সকলের কিন্তু সেই লেভেলটা একই রকম হয় না। আমি যা ভাবতে পারি, মানে পিএইচডি হোল্ডার হয়ে আমার যে বন্ধুটি এসএসসি পাস করে পারেননি সে পারবে না। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি এবং এই মাথায় রেখে যদি আমরা বন্ধুত্বের জায়গাটাকে চিন্তা করি তাহলে হয়তো আমাদের ইগো গুলো নিয়ে এত সমস্যা হবে না, আমরা এত ভুল ধরবো না। বন্ধুদের জায়গা, বন্ধুত্বের জায়গাগুলোকে আসলে ভুল ধরবার জন্য নয়। আমরা কেউ কারোর ভুল ধরিয়ে দিতে এখানে আসিনি। আমাদের ভুল ধরবার জন্য আমাদের পরিবার ছিল, পরিবার আছে, এবং আমাদের কোনো ইনস্টিটিউটের, যে ইনস্টিটিউট থেকে আমরা পড়ালেখা করেছি জীবনে, সেগুলোতে আমাদের শিক্ষকরা আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন বা ধরেছেন। আমরা বন্ধুরা এখানে একে অপরের পরিপূরক হয়ে থাকবো,
ভালোবেসে থাকবো এবং সবার সাথে হয়তো আনন্দ ভাগাভাগি করে নিব, এরকম প্রত্যাশা নিয়ে থাকবো। আর রাজশাহী 90-এর বন্ধনে রাজশাহীর পক্ষ থেকে আমি সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি, আবারও শেষ পর্যায়ে এসে শুভকামনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকের এই চমৎকার আলোচনায় এসএসসি 90-এর বন্ধুদের প্রতি আমাদের প্রত্যাশা এবং করণীয়, এই আলোকে যে আমাদের আজকে চমৎকার আলোচনা হলো দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার সময় ধরে। আর আলোচক হিসেবে যে 4 জন বন্ধু আমাদের মাঝে ছিলেন, রাশিদুল ইসলাম সজন, মহিবুর রহমান, আমাদের বন্ধু সাজ্জাদুর রহমান আসতে পারেননি, এনায়েত হোসেন ছিলেন, আর আমিনুল, শেষ পর্যন্ত আমিনুল শামীম বন্ধু আমাদের সাথে আছে, স্বজন বন্ধু সাথে আছে। আমি প্রত্যেক বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে রইল কৃতজ্ঞতা, রাজশাহীর বন্ধনে 90-এর বন্ধনে রাজশাহীর পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে যে যেখানে থাকো। আর আমরা যেন এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখা হবে, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে প্রত্যেকটা বন্ধু একে অপরের সুখে দুঃখে পাশে যেন দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই অনুষ্ঠানটি শেষ করছি। আমি আশা রাখবো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনেক 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 তথ্য পেয়েছি। প্রত্যেকটা অ্যাডমিনের কাছে আমার মানে বন্ধুত্বের জায়গা থেকে দাবি থাকলো আমরা বিবেচনা করব প্রত্যেকটা বিষয়ে। সকলের জন্য শুভকামনা। আজকের মতো খোদা হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।